হ্যাঁ আমার হচ্ছে। যাই হোক, তাহলে সেক্ষেত্রে কিনা, সেক্ষেত্রে তাকে বলা হচ্ছে কিনা জেনারেল উইন্ড সার্কুলার উইন্ড বলা হচ্ছে, যে যখন অনুভূমিক ভাবে কোনো একটা বাতাস প্রবাহিত হচ্ছে ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালে। আচ্ছা, এর কারণ কি? এর কারণ বলেছিলাম যে যখন বাতাসটা অনুভূমিক ভাবে প্রবাহিত না হয়ে সেটা ভূপৃষ্ঠের সঙ্গে কি হবে, উল্লম্ব হতে পারে বা উপর থেকে নিচে নামতে পারে, মানে নিচ থেকে উপর দিকে উঠবে বা উপর থেকে নিচ দিকে নামবে, বুঝতে পারলি? মানে উল্লম্ব বা অনুভূমিক যখন হবে তখন তাকে আমরা বলবো এয়ার কারেন্ট। আর উইন্ড হচ্ছে কিনা, উইন্ড হচ্ছে ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরাল ভাবে যখন যাবে, মানে ভূপৃষ্ঠের সঙ্গে যখন প্যারালাল হবে, এগুলো বলেছিলাম। তাহলে এটাকে আমরা উইন্ড বলেছিলাম। আর এয়ার কারেন্ট মানে কি, উল্লম্ব হতে পারে, মানে উপর দিয়ে যেতে পারে বা নিচ দিয়ে নামতে পারে, এটাকে বলেছিলাম বায়ু স্রোত বা এয়ার কারেন্ট বলেছিলাম। তো জেনারেল উইন্ড সার্কুলেশন হচ্ছে এই দুটোর অ্যাকচুয়ালি মিশ্রণ আর কি, ঠিক আছে? এই দুটোর মিশ্রণ, মানে আমরা গোটা পৃথিবীব্যাপী আমরা যে ধরনের বায়ু প্রবাহ দেখি, যত ধরনের বায়ু প্রবাহ দেখি, সমস্তকেই বলা হচ্ছে কিনা জেনারেল উইন্ড সার্কুলেশন বা বায়ুমণ্ডলের সাধারণ সঞ্চালন। এক কথায় যত ধরনের বায়ু প্রবাহ দেখি, সেটা যে কোনো ধরনের বায়ু প্রবাহ হতে পারে, সেটাকে আমরা বলে থাকি জেনারেল উইন্ড সার্কুলেশন বা বায়ুমণ্ডলের সাধারণ সঞ্চালন। এবারে জেনারেল উইন্ড সার্কুলেশন ভাগ করা হয়েছে, কিরকম ভাগ করা হয়েছে? এটা ভাগ করা হয়েছে প্রাইমারি সার্কুলেশন, প্রাইমারি সার্কুলেশন, ঠিক আছে? সেকেন্ড হচ্ছে কিনা সেকেন্ডারি সার্কুলেশন, আর থার্ড হচ্ছে কিনা টার্সিয়ারি, টার্সিয়ারি সার্কুলেশন। প্রাইমারি মানে প্রাথমিক, সেকেন্ডারি মানে গৌণ, আর টার্সিয়ারি মানে হচ্ছে প্রগৌণ, ঠিক আছে? এবার প্রাইমারি সার্কুলেশনের মধ্যে মেনলি রাখা হয়েছে কাকে? মেনলি রাখা হয়েছে নিয়ত বায়ু প্রবাহকে। নিয়ত বায়ু প্রবাহ আমরা পড়েছি, সেই নিয়ত বায়ু প্রবাহকে রাখা হয়েছে কিসের মধ্যে? প্রাইমারি সার্কুলেশনের মধ্যে। সেকেন্ডারি সার্কুলেশন গুলোকে রাখা হয়েছে কোথায়? না, সেকেন্ডারি সার্কুলেশনের মধ্যে রাখা হয়েছে বিভিন্ন ধরনের যে সাইক্লোন, সাইক্লোন, অ্যান্টি সাইক্লোন, ঠিক আছে? এছাড়াও কি রয়েছে? এছাড়া মনসুন। এই তিনটে জিনিস মেনলি সেকেন্ডারি সার্কুলেশনের মধ্যে রাখা হয়েছে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এই প্রাইমারি সার্কুলেশন, সেকেন্ডারি সার্কুলেশন বা টারসারি সার্কুলেশনের ডিভিশনটা কি কিসের ভিত্তিতে করা হয়েছে? না, এই ডিভিশনটা করা হয়েছে যে তাদের কতটা এক্সটেন্ড রয়েছে, মানে কতটা অঞ্চল জুড়ে তার বিস্তার রয়েছে, কতটা অঞ্চল জুড়ে সেই বাতাসটা বিস্তার লাভ করছে, তার উপর নির্ভর করে কি করা হচ্ছে, এই তিনটে ভাগে ভাগ করা হচ্ছে: প্রাইমারি সার্কুলেশন, সেকেন্ডারি সার্কুলেশন, টারসারি সার্কুলেশন। তাহলে নিয়ত বায়ুপ্রবাহ মানে গোটা পৃথিবীব্যাপী, তার থেকে কম এরিয়া জুড়ে হয় সাইক্লোন, অ্যান্টি সাইক্লোন, মনসুন, এবং তার থেকেও কম এরিয়া জুড়ে হয় কি, লোকাল উইন্ড, বা যেটাকে বলে থাকি আমরা স্থানীয় বায়ু প্রবাহ, যেটাকে বলে থাকি আমরা স্থানীয় বায়ু প্রবাহ, ঠিক আছে? তাহলে এটা সব থেকে কম এরিয়া জুড়ে হয় স্থানীয় বায়ু প্রবাহ, সেজন্য এটাকে টার্সিয়ারি বা প্রগৌণ শ্রেণীর আমরা বলে থাকি সার্কুলেশন। বোঝা গেল? এই জায়গাটা বুঝতে পেরেছি আশা করি। এবারে এই যে এয়ার সার্কুলেশন আমরা পড়বো, এই এয়ার সার্কুলেশনে আমাদের মেনলি যে ধরনের মেকানিজম রয়েছে সেগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, ঠিক আছে? যে ধরনের মেকানিজম রয়েছে সেটাকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি। কিরকম? একটা হচ্ছে দাঘিমা রেখা বরাবর। এই জেনারেল উইন্ড সার্কুলেশন যত ধরনের বায়ু প্রবাহ দেখা যায় তাকে আমরা মেনলি দুটো ভাগে ভাগ করে থাকি, ঠিক আছে? দুটো ভাগে, এক সেকেন্ড, দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি, ফার্স্ট, ফার্স্ট হচ্ছে কিনা, ফার্স্ট হচ্ছে দাঘিমা রেখা বরাবর, দাঘিমা রেখা বরাবর সঞ্চালন একটা, যেটাকে আমরা কি বলে থাকি, না যেটাকে বলে থাকি আমরা লঙ্গিটিউডানালও বলে থাকি, আর অনেক সময় এটাকে বলা হয় মেরিডিওনাল, ঠিক আছে? বানানটা ভুল হচ্ছে, মেরিডিওনাল, মেরিডিওনাল এটাকে অনেক সময় বলা হয় মেরিডিওনাল সার্কুলেশন বলা হয় বা উইন্ড সার্কুলেশন বলা হয়, ঠিক আছে? মেরিডিয়ানাল। আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে অক্ষরেখা বরাবর। সেই অক্ষরেখা বরাবর মানে ওটা আমরা জানি ল্যাটিটিউডানাল, ঠিক আছে? এটা লিখে নিতে পারিস, অক্ষরেখা বরাবর, অক্ষরেখা বরাবর, যেটাকে বলছি আমরা ল্যাটিটিউডিনাল উইন্ড সার্কুলেশন, এটা। তাহলে দাঘিমা রেখা বরাবর সঞ্চালন একটা রয়েছে, আর একটা হচ্ছে অক্ষরেখা বরাবর সঞ্চালন। এবার এই দাঘিমা রেখা বরাবর সঞ্চালন গুলোকে আমরা প্রথমে দেখবো, তারপর অক্ষরেখা বরাবর সঞ্চালন গুলো দেখবো, ঠিক আছে? এই মেরিডিয়ানাল বা এটা অনেক সময় লঙ্গিটিউডানালও বলা হয় তাকে, ঠিক আছে? দাঘিমা রেখা বরাবর মানে দাঘিমা রেখা বরাবর আমাদের যে সঞ্চালন গুলো হয় সেগুলোকে আমরা বলে থাকি দাঘিমা রেখা বরাবর সঞ্চালন। তাহলে আমরা যদি একটা গ্লোব আঁকি তাহলে আমরা জিনিসটা ভালো করে বুঝতে পারবো। ধরে একটা গ্লোব বা একটা বলতে পারি যে পৃথিবীর একটা অবয়ব বলতে পারিস, ঠিক আছে? তো সেক্ষেত্রে এগুলো কি না, এগুলো হচ্ছে একটা একটা কি, একটা একটা অক্ষরেখা আমরা জানি, এরকম ভাবে অক্ষরেখাগুলো বিস্তার লাভ করেছে, তাই তো? এরকম ভাবে অক্ষরেখাগুলো বিস্তার লাভ করেছে। আর দাঘিমা রেখাগুলো বিস্তার লাভ করেছে কিভাবে? এইভাবে বিস্তার লাভ করেছে, ঠিক আছে? এইভাবে দাঘিমা রেখাগুলো এইভাবে বিস্তার লাভ করেছে, তাই তো? এবারে
এই দাঘিমা রেখা বরাবর যখন প্রবাহিত হচ্ছে, এই দাঘিমা রেখা বরাবর যখন কোনো একটা উইন্ড প্রবাহিত হচ্ছে, এই দাঘিমা রেখা বরাবর যখন কোনো একটা উইন্ড প্রবাহিত হচ্ছে, তখন তাকে আমরা বলছি দাঘিমা রেখা বরাবর সঞ্চালন। এই যে কোনোটা দাঘিমা রেখা, ধর এটা হতে পারে, এটা হতে পারে, বা এটা হতে পারে, যে কোনো দাঘিমা রেখা বরাবর, মানে দাঘিমা রেখা বরাবর মানে উত্তর থেকে দক্ষিণ হতে পারে বা দক্ষিণ থেকে উত্তর হতে পারে। এই বরাবর যে প্রবাহটা হচ্ছে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি দাঘিমা রেখা বরাবর সঞ্চালন। আর অক্ষরেখা বরাবর সঞ্চালন কি, কোন একটা অক্ষাংশ ধরে সেটা এরকম ভাবে, এরকম মানে পূব থেকে পশ্চিমে, ঠিক আছে, পূব থেকে পশ্চিমে যখন প্রবাহিত হচ্ছে তখন তাকে আমরা বলছি অক্ষরেখা বরাবর সঞ্চালন। বুঝতে পারলি কেসটা? এবারে দেখ, এবারে এই জিনিসগুলো বুঝতে পারছিস। এইবার যে জিনিসটা আমাকে দেখতে হবে সেটা হচ্ছে দাঘিমা রেখা বরাবর সঞ্চালন জিনিসটা কি দেখতে হবে। দেখ, দাঘিমা রেখা বরাবর সঞ্চালন বা মেরিডিয়ানাল যেটাকে বলছি আমরা উইন্ড যে সার্কুলেশন রয়েছে, সেটা আমাকে কি ব্যাপারটা জানতে হবে। কি ব্যাপারটা না, এখানে আমার দুটো জিনিস রয়েছে। কি, এখানে আমার দুটো জিনিস রয়েছে। এই দাঘিমা বরাবর যখন আমি সঞ্চালন করব, এখানে আমার দুটো আমরা জিনিস পাবো। একটা ফার্স্ট, সেটা যে কি না, সেটা হচ্ছে হেডলির এককোষীয় সঞ্চালন চক্র, হেডলির এককোষীয় সঞ্চালন চক্র, বা যেটাকে বলা হয় কি না, যেটাকে বলা হয় ইউনিসেলুলার মডেলও বলা হয়, বা এটাকে বলা হয় সিঙ্গেল সেল সার্কুলেশন মডেল, ঠিক আছে, বা এটাকে বলা হয় ইউনিসেলুলারও বলা হয়, তাকে ইউনিসেলুলার, মানটা ভুল হতে পারে, আমিও জানিনি, ঠিক আছে, সেলুলার সার্কুলেশন মডেল। তাহলে হেডলির এককোষীয় যে সঞ্চালন চক্র রয়েছে বা সিঙ্গেল সেল যেটা রয়েছে, মানে শুধুমাত্র একটা ইয়ে থাকবে, সেটাকে কি ব্যাপারটা আমরা এবারে জানবো। দেখ, হেডলির এককোষীয় চক্র, হেডলি হচ্ছে একজন ভৌগোলিক বলতে পারিস, বিজ্ঞানী বলতে পারিস, যা পারিস বলবি, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবারে এই হেডলি কি বলছেন না, হেডলি বলছেন যে গোটা পৃথিবীব্যাপী আমরা কি করব, আমরা এককোষীয় চক্র দেবো। কিরকম না, গ্লোবটা আঁকি তাহলে ভালো বুঝতে পারবি। দাঁড়া, এটা হচ্ছে মোটামুটি এরকম, হ্যাঁ, দেখ, এই হচ্ছে জায়গা। এবারে এবারে এটা হচ্ছে এরকম, আর এখানে হচ্ছে এটা এরকম, ঠিক আছে, এখানে ধর এটা এইভাবে ঘুরছে আর কি পৃথিবীটা, এটা একটা অক্ষটার নির্ভর করে ঘুরছে, যাই হোক। দেখ, এবারে এই যে পৃথিবীটা, হেডলি কি বলছেন না, হেডলি বলছেন যে আমরা অত তো জানি না, এটা নিরক্ষরেখা রয়েছে এইটুকু আমরা জানি, এখানে নিরক্ষরেখা গেছে মাঝ বরাবর, সেটা আমরা জানি। উনি বলছেন যে শুধুমাত্র জলভাগ এবং স্থলভাগের ভিত্তিতে আমার বায়ুটা সঞ্চালন হবে। তিনি কি বলছেন, তিনি বলছেন যে আমি আর অন্য কিছু দেখবো না, আমার শুধু দেখার জায়গা কি হবে, একটা ল্যান্ড, একটা হচ্ছে ল্যান্ড, আর একটা হচ্ছে ওসিয়ান, একটা হচ্ছে ল্যান্ড, একটা হচ্ছে ওসিয়ান। তিনি কি বলছেন না, তিনি বলছেন যে ল্যান্ড আর ওসিয়ানের ভিত্তিতে আমি কি করব, আমি পুরো জিনিসটাকে ভাগ করবো। কিরকম ভাবে ভাগ করবো, দেখ কিভাবে ভাগ করছে উনি, দেখ, উনি বলছেন যে সূর্যরশ্মি সারা বছর ধরে নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। ভালো কথা, সারা বছর ধরে লম্বভাবে কিরণ দিচ্ছে, খুব ভালো জিনিস। আর মেরুর দিকে যত যাবো তত কি হবে, তত তির্যক ভাবে পড়ছে, ঠিক আছে। তাই নিরক্ষীয় অঞ্চল থেকে আমরা যত মেরুর দিকে যাব, কি বললাম, নিরক্ষীয় অঞ্চল থেকে যত আমরা মেরুর দিকে যাব তত কি হবে, তত আস্তে আস্তে সূর্য রশ্মিটা কম পাবো, বা সূর্যের তেজটা কমে যাবে, সূর্যের যে ইন্টেন্সিটি, তাপ, হিট, সেটা কমে যাবে। কি বললাম, নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয় সূর্য, তার জন্য এখানে সারা বছর উত্তাপ বেশি, আমরা পড়েছি, মেরুর দিকে যত যাবো সেটা কমতে থাকবে, তিনি এটা বলছেন, ঠিক আছে। এর ফলে কি হবে, তিনি বলছেন যে এর ফলে নিরক্ষীয় অঞ্চলের যে বাতাস, সেই বাতাসটা কিন্তু কি হবে, সর্বদা হালকা হবে, এগুলো আমরা পড়েছি, সর্বদা হালকা হবে, যার ফলে ঊর্ধ্বমুখী হয় সারা বছর ধরে, ঠিক আছে, যার ফলে কি হয় না, সারা বছর ধরে ঊর্ধ্বমুখী হয়। বাতাস যখনই ঊর্ধ্বমুখী হবে, এখানে বাতাসটা ধর ঊর্ধ্বমুখী হলো, তার মানে আকাশের উপর দিকে উঠে গেল, এখানে বাতাসটা ঊর্ধ্বমুখী হয়ে গেল, হালকা হলো, কারণ সারা বছর ধরে কি হচ্ছে, নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে। বাতাস যখনই ঊর্ধ্বমুখী হচ্ছে তখনই বাতাসটা উপর দিকে উঠবে, ওঠার টেন্ডেন্সি দেখা যাবে। এবারে এই বাতাসটা উপরে উঠে গিয়ে কি হবে, সেখানে মেঘ করবে, বৃষ্টিপাত হবে, বৃষ্টিপাত হওয়ার ফলে একটা জিনিস ইয়ে হয় ঘনীভবনের সময়, সেটাকে আমরা কি বলে থাকি, আমরা পড়েছি যে লিন তাপ, ঘনীভবনের লিন তাপ, বা যেটাকে বলা হয় ল্যাটেন্ট হিট, এগুলো পড়েছি। হ্যাঁ বল, তুই কিছু বলছিস? না রে, কিছু বলি নাই, টাচ হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি না, এটা হচ্ছে তোর যে নিরক্ষরেখার উপর যে ইয়েটা হচ্ছে, কি বলে, বাতাসটা গরম হওয়ার জন্য সবসময় উপর দিকে উঠছে, উপর দিকে উঠলে কি হবে, সেটা শীতল হবে, শীতল হওয়ার সময় কি হবে, সেটা ঘনীভবনের সময় লিন তাপ ত্যাগ করবে। আর লিন তাপ মানে একটা একটা তাপ, সেটা একটা হিট,
সেই তাপটা কি করবে, এই যে উপরের যে বাতাসটা যেটা বৃষ্টিপাত ঘটালো, সেই বাতাসটা বৃষ্টিপাত ঘটানোর পরে সেখানে তো আর জলীয় বাষ্প নেই বাতাসটাতে, বাতাসটা অনেক বেশি হালকা হবে। তার ফলে কি হবে, তার ফলে এই যে তাপটা, এই তাপটা ফুয়েলের মতো কাজ করবে, মানে জ্বালানি হিসেবে কাজ করবে। সেই বাতাসটাকে কি করবে, এই লিন তাপটা, এই বাতাসটা যেটা উপরে উঠেছিল সেই বাতাসটাকে এই দিকে ছিটকে দেবে আর এই দিকে ছিটকে দেবে। কি বললাম বুঝতে পারলি? নিরক্ষরেখার যে বাতাস, বাতাসটা গরম হয়েছে, যথারীতি উপরে উঠেছে হালকা হয়ে, বৃষ্টিপাত ঘটিয়েছে, বৃষ্টিপাতের ফলে কি হয়েছে, লিন তাপ ত্যাগ করেছে, আর এই লিন তাপটা কি করবে, জ্বালানি হিসেবে কাজ করবে ওই বাতাসটাকে চালনা করার জন্য। এবং এই বাতাসটা এখানে যে মেঘটা তৈরি হয়েছিল বা বাতাসটা তৈরি হয়েছিল, সেই বাতাসটাকে কোন দিকে ঠেলে দেবে, উপর দিকে ঠেলে দেবে, মানে উত্তর গোলার্ধের মেরুর দিকে ঠেলে দেবে, আর দক্ষিণ গোলার্ধ মেরুর দিকে ঠেলে দেবে। বুঝতে পারলি? এবং যার ফলে কি হবে, যার ফলে যখন আস্তে আস্তে এই বাতাসটা যখন কি হচ্ছে, এই বাতাসটা যখন এই দিক থেকে আসছে নিরক্ষরেখা থেকে, যখন আস্তে 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 মেরুর দিকে আসছে, এবং এইদিকেও যখন নিরক্ষরেখা থেকে মেরুর দিকে যাচ্ছে, মেরুর দিকে যাওয়ার ফলে কি হবে, এই বাতাসটা আবার ঠান্ডা হবে। ঠান্ডা হলে বাতাস কি হয়, ভারী হয়। আর ভারী হলে বাতাস কি হবে, নিচ দিকে নামার টেন্ডেন্সি দেখা যাবে, তাহলে বাতাসটা নিচ দিকে নেমে যাবে। বাতাসটা নিচ দিকে নেমে যাবে। এখানেও কি হবে, এখানেও সেম কন্ডিশন হবে, এখানেও কি হবে, সেম কন্ডিশন হবে। বাতাসটা এখানে আসবে, বাতাসটা আসার পরে সেটা কি হবে, সেটা মেরু অঞ্চলের নিচ দিকে নেমে যাবে। বুঝতে পারলি? এখানে মেরু অঞ্চলের নিচ দিকে নেমে যাবে। আচ্ছা, এবারে এই যে মেরুর দিকে নেমে গেল, মেরুর দিকে নেমে গেল, তাহলে মেরুর দিকে বাতাসটা নেমে গেছে। আর এখানে কিছু সেটা কি হবে না, আমরা একটা সাধারণ নিয়মে কি জানি না, মেরু অঞ্চল থেকে কিন্তু বাতাস কি হবে, মেরু কাটাটা পেরিয়ে যাবে। আমরা সাধারণভাবে কি জানি, সাধারণভাবে আমরা জানি যে মেরু অঞ্চলগুলো কি হয়, মেরু অঞ্চলগুলো উচ্চচাপ হয়। মেরু অঞ্চলগুলো কি হয়, উচ্চচাপ আমরা পড়েছি। মেরু অঞ্চল কি হয়, মেরু অঞ্চল উচ্চচাপ হয়। মেরু অঞ্চল কি হয়, উচ্চচাপ হয়। আর নিরক্ষীয় অঞ্চল কি হয়, নিরক্ষীয় অঞ্চল নিম্নচাপ হয়। নিরক্ষীয় নিম্নচাপ হয়। তাহলে বাতাসের সাধারণ কন্ডিশন কি, বাতাসের সাধারণ নিয়ম কি, উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হওয়া। তাহলে যে বাতাসটা এখানে নেমেছে, সেই বাতাসটা কি হবে, সেই বাতাসটা উচ্চচাপ অঞ্চল থেকে আস্তে 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 নিম্নচাপ অঞ্চলের দিকে আসবে। কি বললাম বুঝতে পারলি? বাতাসটা কি হবে, এক সেকেন্ড, এটা কি হলো রে? হ্যাঁ, বাতাসটা কি হবে, বাতাসটা উচ্চচাপ অঞ্চল থেকে আস্তে 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 কোন দিকে যাবে, নিরক্ষীয় অঞ্চলের দিকে যাবে। কারণ নিরক্ষীয় তো নিম্নচাপ অঞ্চল। এখানেও মেরু অঞ্চলে যে বাতাসটা নেমেছিল সেটাও কিন্তু কি হবে, সাধারণ নিয়ম বাতাসের, উচ্চ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলে যাবে। আবার এখানে যখন নিম্নচাপ অঞ্চলে যাবে বাতাসটা, সেটা আবার কি হবে, নিরক্ষীয় অঞ্চলে গরম হবে, গরম হওয়ার পর আবার উপরে উঠবে, উপরে উঠে বৃষ্টিপাত ঘটাবে, লিন তাপের ফলে আবার সেটা আবার কোন দিকে ছিটকে যাবে, মেরুর দিকে ছিটকে যাবে, সেটা আবার মেরুতে নামবে, আবার এরকম করে। এইভাবে একটা দেখ কি হচ্ছে, একটা চক্র তৈরি হচ্ছে, একটা কি তৈরি হচ্ছে, চক্র তৈরি হচ্ছে। এই চক্রটাকে বলা হচ্ছে সার্কুলেশন। এই চক্রটাই হচ্ছে সার্কুলেশন। যেহেতু একটা দ্বারা বোঝানো হচ্ছে, বা একটাই মাত্র সেল বোঝানো হচ্ছে, বা একটাই মাত্র কক্ষ বোঝানো হচ্ছে, ঠিক আছে, একটাই কক্ষ, একটা উচ্চচাপ একটা নিম্নচাপ, মানে একটাই কক্ষ, আর কোনো ভাগ নেই। তার জন্য এটাকে বলা হয় হেডলির এককোষীয় সঞ্চালন চক্র। বুঝতে পারলি কেসটা? সার্কুলেশন কেন বলা হচ্ছে, কারণ এটা এটা এই চক্রটা চলতে থাকবে সারা পৃথিবীব্যাপী। বুঝতে পারলি? আর সিঙ্গেল সেল বলা হচ্ছে কারণ এটা একটাই সেল, কারণ এটা শুধুমাত্র নিরক্ষীয় নিম্নচাপ আর মেরু উচ্চচাপের দ্বারাই তৈরি হচ্ছে, আর কোনো সেল নেই এর মধ্যে বা কক্ষ নেই। তার জন্য এটাকে বলা হয় হেডলির এককোষী চক্র। হেডলি প্রথম বলেছিলেন, তার জন্য এটাকে বলা হয় হেডলির এককোষী সঞ্চালন চক্র। বল, এখানে কারো সমস্যা থাকলে বল, বল। হ্যালো হ্যালো, বল বল বল। বলি জ্বালানি হিসেবে কাজ করবে কি একটা বললি নি? লিন তাপ, লিন তাপ, ল্যাটেন্ট হিট, ল্যাটেন্ট হিট, ল্যাটেন্ট হিট, হচ্ছে কি, লিন তাপ। লিন তাপ মানে হচ্ছে, তুই ধর, মানে ব্যাপারটা কিরকম হচ্ছে, ব্যাপারটা হচ্ছে এরকম, যে যে জলীয় বাষ্পটা আকাশে উঠছে, বা যে কোনো ধর জলীয় বাষ্প, মনে কর তুই ঘরে একটা গরম জল করেছিস, সেখানে জলীয় বাষ্প তৈরি হচ্ছে। এবারে জলীয় বাষ্পটা যখন ঠান্ডা হবে, সেটা আবার জলকণায় পরিণত হবে। কি হবে, জলীয় বাষ্পটা যখন ঠান্ডা হবে, জলীয় বাষ্পটা, জলীয় বাষ্পটা যখন ঠান্ডা হবে, সেটা জলে পরিণত হবে বা জলকণায় পরিণত হবে। জলীয় বাষ্পটা ঠান্ডা হলে তবেই জলকণায় পরিণত হবে। আর জলীয় বাষ্প মানে কি, গ্যাস। আর গ্যাস কখন ঠান্ডা হবে বা গ্যাস কখন জলে পরিণত হবে বা তরলে পরিণত হবে, যখন গ্যাসের মধ্যে যে গরমটা বা তাপটা সে ছেড়ে দেবে। গ্যাসের তাপটা ছেড়ে দিলেই বা জলীয় বাষ্পের তাপটা সে বাইরে ছেড়ে দিলেই সে কি হবে, সে তরলে বা জলে পরিণত হবে। আর যে তাপটা ছেড়ে দিচ্ছে সেটাকেই বলা হচ্ছে লিন তাপ বা ল্যাটেন্ট হিট। মানে লিন তাপটা ছিল বলেই এটা গলেছে, এটা গলে কি হয়েছে, গ্যাস হয়েছে। আর যখনই সেটা গ্যাসটা ছেড়ে দেবে, তখন সেই গ্যাসটা আগের অবস্থায় চলে আসবে, তরল অবস্থায়। বুঝতে পারলি?
জলটা গরম করার জন্য তাপ দিয়েছি, সেই তাপটা কি হয়েছে, ওই জলটা জলীয় বাষ্প হয়ে গেছে। এবার জলীয় বাষ্পটা যখন ঠান্ডা হবে তখন তার মধ্য থেকে লিন তাপটা বাইরে বেরিয়ে যাবে, তবেই সে ঠান্ডা হয়ে জলে পরিণত হবে। বুঝতে পারলি কেসটা? আর এই যে লিন তাপটা এটাই কি করে না, এটাই ওই জ্বালানি হিসেবে কাজ করে এই বাতাসটাকে দুদিকে ঠেলার জন্য। বুঝতে পারলি? এই হচ্ছে কেস। বল কোনো সমস্যা থাকলে আর। না না, বুঝতে পেরেছি। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, দেখ এবার এটা হচ্ছে ইউনিসেলুলার মডেল, মানে একটা সিঙ্গেল একটা সেলুলার মডেল কে দিয়েছিল, হেডলি। কিন্তু এটার অনেক ক্রিটিসিজম রয়েছে, মানে একটা সমালোচনা রয়েছে। সমালোচনা থাকা স্বাভাবিক, কারণ গোটা পৃথিবীব্যাপী একটা মাত্র সেল দ্বারা তিনি বুঝিয়ে দিয়েছেন। এখানে তিনি জলভাগ স্থলভাগ কিছু বিচার করেননি। তিনি বলছেন যে হ্যাঁ এরকম নিরক্ষীয় অঞ্চল রয়েছে, মেরু অঞ্চল রয়েছে, আর মাঝে আর কিছু দেখার দরকার নেই, কর্কটক্রান্তি রেখা মকরক্রান্তি রেখা এগুলো তিনি কিন্তু কনসিডার করেননি। তাহলে স্বাভাবিকভাবে এটা কি করেছে, এটা একটা একটা সমালোচনার মুখে পড়ে বা একটা ক্রিটিসিজমের মুখে পড়ে। এরপরে যে জিনিসটা আসে সেটা হচ্ছে যে এটাকে মডিফাই ভার্সন বা এটাকে মডিফাই করে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ভৌগোলিক সেই মডিফাই ভার্সনটাই আমাদের পরীক্ষায় দেয়। সেটাকে বলা হয় কি, সেটাকে বলা হয় ট্রাই সেলুলার মডেল। ট্রাই সেলুলার SELLU, ভুল হচ্ছে, সেলুলার LAR, হ্যাঁ। তাহলে ট্রাই সেলুলার মডেল বা যেটাকে বাংলায় বলা হয় ত্রিকোষীয় তত্ত্ব। ত্রিকোষীয় তত্ত্ব। তাহলে আমরা বললাম ইউনিসেলুলার মানে সিঙ্গেল একটা, এখানে তিনটে কোষ থাকবে, মানে ত্রিকোষীয় তত্ত্ব দিয়েছেন। এটা কে দিয়েছিলেন না, এটা অনেক বিজ্ঞানী দিয়েছিলেন, কিন্তু সব থেকে যদি বলিস যে পরীক্ষায় মানে যেটা দেয় বা সব থেকে বেশিরভাগ বই যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে পলম্যান বলা হয়। ঠিক আছে, পলম্যান বলা হয়। অন্য কোনো রেফারেন্স থাকলে আমাকে জানাবে, কিন্তু আমি যতটা জানি বা যতটা পড়েছি আমি, পলম্যান বলা হয়। এছাড়াও অনেক বিজ্ঞানী এটা দিয়েছিলেন। ঠিক আছে, এটা লিখে নিতে পারিস, পলম্যানই কিন্তু এটা দিয়েছিলেন। এছাড়াও অনেকে মডিফাই করেছেন, তার মধ্যে কে ছিলেন না, তার মধ্যে নিউটন ছিলেন, তার মধ্যে রসবি ছিলেন, রসবি ওয়েভ আমরা পড়বো, সেই রসবি ছিলেন, এরাও কিন্তু ছিলেন, কিন্তু মেনলি পলম্যানই কিন্তু এটা দিয়েছিলেন, মনে রাখবে এটা। ঠিক আছে, তাহলে পলম্যান কি দেন না, ট্রাই সেলুলার মডেল দিলেন। তিনি বললেন যে হ্যাঁ ঠিক আছে, আগেরটা যা বলেছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, এরপরে আমরা একটা মডেল দিই, চলো, সেটা হচ্ছে কিনা ট্রাই সেলুলার মডেল। ট্রাই সেলুলার মডেল দেওয়া হবে। এছাড়াও এখানে আরো অনেক লোক ছিল, যেমন হচ্ছে তোমার ফ্যারেলো এখানে ছিল। ঠিক আছে, এখানে ফ্যারেলো কিন্তু ছিল। তাহলে এরা সবাই কিন্তু এরা দিয়েছিল। এবারে ট্রাই সেলুলার মডেলে বলছে তিনটে ইয়ে দেওয়া হবে। ঠিক আছে, তিনটে কোষ দিয়ে এটা দেখানো হবে। কি হচ্ছে ব্যাপারটা সেটা দেখবো এবার। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এইখানটায়, ভালো করে দেখবে এই জায়গাটা। হুম, এবার ভালো জিনিস। এবার এইখানে আমাদের কি রয়েছে, এখানে আমাদের নিরক্ষ রেখা রয়েছে এখানটায়, তাই তো? এক সেকেন্ড, নিরক্ষ রেখা, কর্কটক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ, মকরক্রান্তি রেখা, কুমেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ, আর কুমেরু অঞ্চল। বোঝা গেছে? এটা কোনো সমস্যা নেই কারো। এবারে এখানে এসে এনারা বলছেন যে আমরা একটা জিনিস পড়েছি। ঠিক আছে, আমরা একটা জিনিস পড়েছি, কি পড়েছি, আমরা নিয়ত বায়ু প্রবাহ যখন পড়েছি বা তার আগে যখন চাপ বলয় পড়েছি, তখন আমরা প্রেসার বেল গুলো পড়েছি। প্রেসার বেল গুলো নিয়ে আর বলার কিছু নেই। ঠিক আছে, প্রেসার বেল গুলো যারা পড়েছিস ঠিকঠাক বুঝতে পারবি তারা। প্রেসার বেল গুলো যখন আমরা পড়েছি তখন আমরা পড়েছি কিনা নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল, তারপরে কর্কটক্রান্তি উচ্চচাপ, মকরক্রান্তি উচ্চচাপ, তারপর সুমেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ, এখানে কুমেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ, সুমেরু উচ্চচাপ, কুমেরু উচ্চচাপ, এটা আমরা বলেছিলাম। তাহলে আমাদের এই জায়গাটা যখন পড়েছিলাম আমরা, তখন আমরা কি পড়েছিলাম যে বাতাসের সাধারণ নিয়ম কি, বাতাসের সাধারণ নিয়ম হচ্ছে হাই প্রেসার জোন থেকে কোথায় যায়, লো প্রেসার জোন। এটা বাতাসের ধর্ম। হাই প্রেসার জোন থেকে বা উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চল থেকে বাতাস প্রবাহিত হয়। কারণ লো প্রেসার জোন মানে কি, সেখানে বাতাসের চাপ কম রয়েছে, তাহলে সেই চাপটাকে পূরণ করার জন্য সর্বদা হাই প্রেসার থেকে লো প্রেসারের দিকে বাতাস কিন্তু প্রবাহিত হয়। এটা আমরা জানি সাধারণ নিয়ম। তো এখানে কি হয়, আমরা যেটা পড়েছি আয়ন বায়ুর ক্ষেত্রে কি পড়েছি, আমরা আয়ন বায়ুর ক্ষেত্রে আমরা পড়েছি যে বায়ুগুলো পড়েছিলাম, সেখানে পড়েছিলাম কি, যে বাতাস প্রথমে আমরা তাহলে একটা একটা সেল দেখি। ঠিক আছে, ট্রাই সেলুলার বলেছি তো, তাহলে আমরা ট্রাই সেলুলার মানে ত্রিকোষীয় তত্ত্ব, তাহলে প্রথম সেলটাকে দেখি, ফার্স্ট, আগে ফার্স্ট দেখি। ফার্স্ট কি আমরা পড়েছি, যে বাতাস কি হয়, আয়ন বায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়, উত্তর গোলার্ধে উত্তর পূর্ব আয়ন বায়ু রূপে, মানে পূর্ব দিক থেকে এইদিকে আসে, আর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পূর্ব আয়ন বায়ু রূপে, মানে এই দিক থেকে এইদিকে যায়। তাই তো, এটা আমরা পড়েছি, আমরা এটা পড়েছি।
এরকম ভাবে বাতাসগুলো আসে আয়ন বায়ুটা, ঠিক আছে, নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের দিকে সারা বছর ধরে প্রবাহিত হয়, আমরা এগুলো পড়েছি। তো এক্ষেত্রে কি হয় না, এক্ষেত্রে নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চল থেকে আবার সেই একই কেস, নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলের যে বাতাস সেখানে কি হয়, সূর্যরশ্মি সারা বছর ধরে লম্বভাবে কিরণ দেয়। নিরক্ষীয় নিম্নচাপ অঞ্চলে সূর্যরশ্মি সারা বছর ধরে লম্বভাবে কিরণ দেয়। এবার সারা বছর ধরে লম্বভাবে কিরণ দিলে কি হবে, ওই যে কেসটা বললাম ওইটাই, বাতাস হালকা হবে, উষ্ণ হবে, ওপর দিকে উঠবে এবং বৃষ্টিপাত ঘটাবে। তাহলে বাতাস ওপর দিকে উঠলো, বাতাস ওপর দিকে উঠলো, এটা অন্য কালে দিয়ে করি, এটা এই কালিটা করি। বাতাস কি হলো, ওপর দিকে উঠলো, বাতাস কি হলো, ওপর দিকে উঠলো, হালকা হয়ে ওপর দিকে উঠলো, বাতাস ওপর দিকে উঠেছে, এবারে বৃষ্টিপাত ঘটাবে। বৃষ্টিপাত ঘটানোর সময় কি হবে, লিন তাপ ত্যাগ করবে। ওই লিন তাপটা বা ল্যাটেন্ট হিটটা কি করবে, ল্যাটেন্ট হিটটা তাকে জ্বালানি হিসেবে কাজ করবে, মানে জ্বালানি হিসেবে তাকে শক্তি যোগাবে। ওই বাতাসটাকে কি করবে, জ্বালানি হিসেবে শক্তি যোগাবে এবং দুদিকে সে ছুড়ে দেবে। দুদিকে ছুড়ে দিলে এইখানে চলে আসবে, ছুড়ে দেবে, আবার এইদিকেও চলে আসবে, সে কিন্তু ছুড়ে দেবে। কি বললাম ভালো করে বুঝতে পারলি? নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ অঞ্চলে কি হবে, বাতাস সর্বদা ঊর্ধ্বমুখী উপরে উঠে বৃষ্টিপাত ঘটাচ্ছে, সেই বাতাসটা বৃষ্টিপাত ঘটানোর সময় লিন তাপ ত্যাগ করছে, সেই লিন তাপটা জ্বালানি হিসেবে কাজ করছে, বাতাসটাকে দুই মেরুর দিকে ছুড়ে দেবে, কিন্তু মেরু পর্যন্ত সে পৌঁছাবে না। সে যখন এই ক্রান্তীয় অঞ্চলে আসবে তখনই কি হবে, ক্রান্তীয় অঞ্চলে আসার সময় নিরক্ষীয় অঞ্চলের তুলনায় ক্রান্তীয় অঞ্চলে কিন্তু উষ্ণতা কম, নিরক্ষীয় অঞ্চলের তুলনায় ক্রান্তীয় অঞ্চলে উষ্ণতা কম, ঠিক আছে, নিরক্ষীয় অঞ্চলের তুলনায় ক্রান্তীয় অঞ্চলে উষ্ণতা কম। যার ফলে কি হবে, যার ফলে এই বাতাসটা যখনই ক্রান্তীয় অঞ্চলে আসবে, উপর দিকে কর্কট ক্রান্তীয়, নিচের দিকে মকর ক্রান্তীয় অঞ্চলে আসবে, তখন কি হবে না, তখন ওই বাতাসটা ভারী হয়ে এই দুই ক্রান্তীয় অঞ্চলে বসে যাবে, এইদিকে এইদিকে আর এইদিকেও এইদিকে। কি বললাম, বোঝা গেল? এটা তো নিরক্ষীয় অঞ্চল, এটা হচ্ছে ইকুইটোরিয়াল লো প্রেসার জোন, এটা হচ্ছে কি ট্রপিক্যাল বা কর্কট ক্রান্তীয় হাই প্রেসার জোন, এটাও মকর ক্রান্তীয় মানে ট্রপিক্যাল হাই প্রেসার জোন। তাহলে দুই দিকে এসে এখানে শীতল হয়ে বসে যাবে, বোঝা গেল? এখানে বসে যাবে। এবার এখানে বসে গেল, কোনো অসুবিধা নেই, ভারী হয়। তাহলে এখানে বসে যাওয়ার ফলে একটা কারণ কি বলেছিলাম, যে উচ্চচাপ কেন তৈরি হয়, তার কারণ হচ্ছে এটা একটা কারণ, উচ্চচাপটা তৈরি হচ্ছে তার একটা কারণ হচ্ছে এটা, এখানে কল্পনা দিয়ে রাখায়। এবারে আয়ন বায়ু রূপে যে বাতাসটা এখানে বসে গেল, ঠিক আছে, আমি এটা উল্টো দিক থেকে বোঝাচ্ছি আর কি, এটা হচ্ছে আগে নিচটা বোঝায় তারপর উপরটা বোঝায়, আমি উল্টো দিক থেকে বোঝাচ্ছি, মানে নিরক্ষীয় অঞ্চল থেকে বাতাসটা চলে গেল, এখানে বসে গেল বাতাসটা, ঠিক আছে, এবারে যে বাতাসটা বসে গেল সেই বাতাসটাই কি হবে, সেই বাতাসটায় আয়ন বায়ু রূপে কর্কট ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল এবং মকর ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চল থেকে নিরক্ষীয় অঞ্চলের দিকে প্রবাহিত হবে এই দিকে, আর এই বাতাসটা কোন দিকে যাবে, এই দিকে, কারণ এটা কর্কটক্রান্তি রেখা, এইটা কর্কটক্রান্তি রেখা, আর নিচেরটা এটা হচ্ছে মকরক্রান্তি রেখা। আর এটা আমরা তো জানি যে মকরক্রান্তি রেখা এবং কর্কটক্রান্তি রেখা থেকে আয়ন বায়ু প্রবাহিত হয় নিরক্ষীয় অঞ্চলের দিকে, তাহলে সেই বাতাসটা কি হবে, সেই বাতাসটা নিরক্ষীয় অঞ্চলের দিকে যাবে। এবার নিরক্ষীয় অঞ্চলের দিকে যখন যাবে সেই বাতাসটা আবার কি হবে, নিরক্ষীয় অঞ্চলে আবার সেই গরম হবে, উত্তাপ হবে, ওপর দিকে উঠবে, উঠে পর আবার বৃষ্টিপাত ঘটাবে, আবার সেটা কি হবে, ছিটকে যাবে, আবার সেখানে বসে যাবে, মানে এই যে একটা চলছে, এই চক্রটাকে বলা হচ্ছে একটা সার্কুলেশন। আর এই যে চক্রটা বা এই যে সার্কেলটা, এই সার্কেলটাকে বলা হয় হেডলি সার্কেল বা হেডলি সেল বলা হয়, অ্যাকচুয়ালি এটাকে বলা হয় হেডলি সেল। এটা কি বলা হয়, হেডলি সেল। এক সেকেন্ড, হ্যাঁ, হেডলি সেল, হেডলি চক্র, ঠিক আছে, হেডলির চক্র, তাহলে এটাকে বলা হচ্ছে হেডলি সেল। বোঝা গেল কি জিনিসটা হলো? আগের বারে যেটা বলেছিল ওই জিনিসটাই, কিন্তু এরা কি করলো না, এরা তিনটে কোষে ভাগ করে দিল, যে আয়ন বায়ু হওয়ার জন্য এখানে একটা আয়ন বায়ু আসছে, সেটা আবার নিরক্ষীয় রেখার উপর দিকে উঠে যাচ্ছে, সেটা হালকা হয়ে বৃষ্টিপাত ঘটাচ্ছে, সেটা আবার চক্র একটা তৈরি করছে। তাহলে কর্কটক্রান্ত রেখার মধ্যে এবং মকরক্রান্ত রেখার মধ্যে যে সেলটা তৈরি হচ্ছে, প্রথম সেলটা, সেটাকে আমরা কি বলছি, হেডলি সেল বা হেডলি চক্র। এখানে কারো কোনো কনফিউশন বলো? এটা দেখা যায় কত পর্যন্ত, এটা দেখা যায় নিরক্ষ রেখা বা ইকুয়েটর থেকে মোটামুটি ভাবে 30 ডিগ্রি নর্থ সাউথ দুটোই, উপর দিকে নিচ দিকে দুটোই। এখান থেকে কোনো সমস্যা হলে বলো, কোনো সমস্যা আছে? আচ্ছা, আশা করি কোনো সমস্যা নেই, যদি সমস্যা হয় জানাবে। আচ্ছা, এবারে আহ এই যে আমরা একটা জিনিস পড়েছিলাম আয়ন বায়ুর সময়, আমরা একটা জিনিস পড়েছিলাম যে আয়ন বায়ুর আরেকটা নাম কি পড়েছিলাম, আমরা একটা নাম পড়েছিলাম ট্রেড উইন্ড। আয়ন বায়ুর একটা নাম কি পড়েছিলাম, ট্রেড উইন্ড বলে একটা জিনিস পড়েছিলাম, যে আয়ন বায়ুর আরেকটা নাম হচ্ছে ট্রেড উইন্ড বা বাণিজ্য বায়ু, ঠিক আছে, ট্রেড উইন্ড। তাহলে ট্রেড উইন্ডটা কোন দিক থেকে কোন দিকে আসে, ট্রেড উইন্ডটা এই দিক থেকে এই দিকে আসে, এই দিক থেকে এইদিকে, মানে একটা জিনিস ভালো করে মনে রাখবি, আমি বলে দিই এখানে, যে
যখন নিয়ত বায়ুগুলো প্রবাহিত হচ্ছে সেই বাতাসগুলো, এখানে খুব ইম্পর্টেন্ট আমি একটা কথা বলছি, ঠিক আছে, ভালো করে শুনবি। নিরক্ষীয় নিয়ত বায়ুগুলো যখন প্রবাহিত হচ্ছে, কি কি বায়ু? তার মধ্যে হচ্ছে আয়ন বায়ু বা ট্রেড উইন্ড, পশ্চিমা বায়ু বা ওয়েস্টার্লিজ, আর হচ্ছে মেরু বায়ু, এই তিনটে বায়ু যখন প্রবাহিত হচ্ছে, এগুলো নিয়ত বায়ু প্রবাহ বলা হয়। প্ল্যানেটারি উইন্ড সিস্টেমের মধ্যে তিনটে বায়ু প্রবাহ আমরা জানি। তো এই বায়ুগুলো কোথায় প্রবাহিত হয়? এই বায়ুগুলো ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালে, মানে এগুলো হচ্ছে লোয়ার, বা বলতে পারো যে সব থেকে ভালো লোয়ার ট্রোপোস্ফিয়ার। লোয়ার ট্রোপোস্ফিয়ার মানেই আমরা বলতে পারি ভূপৃষ্ঠের সংলগ্ন অঞ্চলে। বোঝা গেল? এই বাতাসটা প্রবাহিত হয়। এটা কেন প্রবাহিত হয়? এটা হচ্ছে বাতাসের সাধারণ নিয়ম অনুসারে। কি হিসাবে? হাই প্রেসার জোন থেকে লো প্রেসার জোনে প্রবাহিত হয়, বাতাসের সাধারণ নিয়ম অনুসারে। বোঝা গেল? এটা লো অ্যাটমসফিয়ারে বা লোয়ার অ্যাটমসফিয়ারে দেখা যায়, বা লোয়ার ট্রোপোস্ফিয়ারে দেখা যায় এই বাতাসগুলো। কিন্তু আমরা যখন সার্কুলেশনটা দেখছি ওপর দিকে, তখন এই ওপরের বাতাসগুলো দেখতে পাচ্ছি আমরা, যে ওপর দিকে যে বাতাসগুলো ছিটকে যাচ্ছে, এগুলো সবই হচ্ছে আপার ট্রোপোস্ফিয়ার। এগুলো সবই কোথায় দেখা যায়? আপার ট্রোপোস্ফিয়ার, বা বলা হলো বায়ুমণ্ডলে, আপার অ্যাটমসফিয়ারে, বা বলা ভালো ঊর্ধ্ব বায়ু। যে বাতাসগুলো এই ওপরে বাতাস যেটা আসছে, যে বসে যাচ্ছে, এই বাতাসগুলো কখনোই কিন্তু ভূপৃষ্ঠের সমান্তরালে দেখা যায় না। তুই কোশ্চেন করতেই পারিস যে এই বাতাসটা যেটা, এটা তো আয়ন বায়ু, নিচে যে বাতাসটা গেছে লাল কালার করেছি, এটা হচ্ছে আয়ন বায়ু, এইদিকে আর এইদিকেও, ঠিক আছে। কিন্তু ওপর দিকে দেখ, যেদিকে আয়ন বায়ু গেছে তার বিপরীত দিকে দেখ বাতাসটা গেছে, ওপর দিকেরটা যেদিকে আয়ন বায়ু গেছে তার বিপরীত দিকে বাতাসটা গেছে। ভালো করে দেখ, নিচের দিকে আয়ন বায়ু এই দিক থেকে এইদিকে আসছে উত্তর গোলার্ধে, দক্ষিণ আর উত্তর গোলার্ধে ওপরে যে বাতাসটা গেছে দেখ এই দিক থেকে এইদিকে, এরোটা দেখ কোন দিকে দেওয়া রয়েছে, তাহলে দুটো বিপরীত, পরস্পর বিপরীতমুখী। সেই জন্য যেহেতু আয়ন বায়ুকে ট্রেড উইন্ড বলা হয়, তাহলে এই ওপরের অংশের বা ঊর্ধ্ব বায়ুমণ্ডলের যে বাতাসটা, এটাকে বলা হয় অ্যান্টি ট্রেড উইন্ড বলা হয় তাকে অনেক সময়, অ্যান্টি ট্রেড উইন্ড, মানে ট্রেড উইন্ডের বিপরীত, দেখ বিপরীত দিকে যাচ্ছে, সেজন্য এটাকে বলা হচ্ছে অ্যান্টি ট্রেড উইন্ড। ট্রেড উইন্ডটা হচ্ছে এইটা, এটা হচ্ছে আয়ন বায়ু, যেটা এইদিকে দেখালাম, এই যে দেখাচ্ছে এইটা, এই জিনিসটা আমি এখানে নিচে দেখেছি সাইডে। তাহলে এই বাতাসটার অভিমুখ কোন দিকে? এই দিকে অভিমুখ। কিন্তু ওপরের দিকের বাতাসটার অভিমুখ দেখ কোন দিকটা? উল্টো দিকে তার, এটা দেখ উল্টো দিকে বটে, এইদিকে অ্যারোটা রয়েছে তার উল্টো দিকে বয়েছে, সেই জন্য এটাকে বলা হয় অ্যান্টি ট্রেড উইন্ড। তাহলে এখানে কতগুলো জিনিস বললাম, যে এই যে নিয়ত বায়ু প্রবাহগুলো রয়েছে, এগুলো লোয়ার অ্যাটমসফিয়ার বা নিচের স্তরে দেখা যায়, বা নিচের বায়ুমণ্ডল দিয়ে প্রবাহিত হয়। কিন্তু উপরের অংশের বায়ুগুলো সবসময় ঊর্ধ্ব বায়ুমণ্ডল বা আপার ট্রোপোস্ফিয়ার বা আপার অ্যাটমসফিয়ার দিয়ে প্রবাহিত হয়। এটা কিন্তু একটা জানার জিনিস। বোঝা গেল? আচ্ছা, এবারে এবারে এই জিনিসটা বোঝা গেল। তাহলে এটা হচ্ছে একটা সেল হলো, একটা কি সেল হলো, একটা হচ্ছে সেল, সেই সেলটার নাম দেওয়া হয়েছে হেডলিস সেল। এই সেলটার কি নাম দেওয়া হয়েছে? এই সেলটার নাম দেওয়া হয়েছে হেডলিস সেল। হেডলি নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে হেডলিস সেল। বোঝা গেল? এখানে কারো কোনো কনফিউশন নেই? বল, এখানে কোনো সমস্যা হলে বল, এখানে কোনো সমস্যা আছে কি কারো? না রে নাই, আরে নাই। ঠিক আছে, কারো সমস্যা নাই। এবারে এরপরে পরবর্তীগুলো আমরা দেখবো। তাহলে এটা আমার হয়ে গেল ইকুয়েটর, ইকুয়েটর থেকে 30 ডিগ্রি নর্থ সাউথ কাজ হয়ে গেছে, আমার আর দেখার কিছু দরকার নেই এখানে। এবারে এবারে এই সেলটাকে বলা হয়, এই সেলটাকে একটু নোট ডাউন করলে, এই সেলটাকে বলা হয় থার্মালি ডাইরেক্ট সেল। থার্মালি ডাইরেক্ট সেল, সিইএলএল। থার্মালি ডাইরেক্ট সেল, বা বলতে পারিস যে উত্তাপের দ্বারা প্রভাবিত চক্র বলতে পারিস, বা উত্তাপের দ্বারা বা সরাসরি উত্তাপের দ্বারা প্রভাবিত একটা সেল বা কক্ষ বলতে পারিস। ঠিক আছে, কেন থার্মালি ডাইরেক্ট সেল বলছে? কারণ এখানে যে সেলটা তৈরি হয়েছে বা এখানের যে কক্ষটা তৈরি হয়েছে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি উত্তাপের জন্য বা টেম্পারেচারের জন্যই তৈরি হয়েছে। কারণ এখানে আমরা দেখছি যে নিরক্ষীয় অঞ্চলে সূর্যতাপ অনেক বেশি, যার ফলে বাতাস উপর দিকে উঠছে। ঠিক আছে, তাহলে এই মেনলি তাপমাত্রার সঙ্গে জড়িত রয়েছে, সেজন্য এটাকে বলা হচ্ছে থার্মালি ডাইরেক্ট সেল। বুঝতে পারলি? কোনো সমস্যা নেই। এবার দেখ সেকেন্ড, এবারে সেকেন্ড হচ্ছে, আমরা জানি কি নিরক্ষীয় এই কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে সারা বছর ধরে নিয়মিতভাবে দুই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে যে বাতাস প্রবাহিত হয় তাকে কি বলে? বল। কর্কটীয় সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে সারা বছর ধরে নিয়মিতভাবে যে বাতাস প্রবাহিত হচ্ছে তাকে কি বলে? কি বাতাস বলে? বল বল, কেউ বল, এটা পড়িয়ে দাও। কি আরেকবার বল। হ্যাঁ, কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে সুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ বলয় হয়, তাকে কি বলা হয়?
পশ্চিমবঙ্গ। পশ্চিমা বায়ু। বল বাচ্চা বল। হ্যাঁ পশ্চিমা বায়ু, এটা তো পড়েছি। পশ্চিমা বায়ুটা কি হয়? কর্কটীয় উচ্চচাপ থেকে কর্কটীয় উচ্চচাপ এবং মকরীয় উচ্চচাপ থেকে দুই মেরুবৃত্ত প্রদেশীয় নিম্নচাপ অঞ্চল থেকে প্রবাহিত হয়, এটা পড়েছি আমি। তো সেটাকে বলা হয় পশ্চিমা বায়ু। তো এখানে কি হবে? এখানে এখানে ওই জিনিসটাই কাজে লাগবে। এখানে কি হবে? ওই জিনিসটাই এখানে কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে সেটা এবারে দেখ। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে কর্কটীয় উচ্চচাপ থেকে সুমেরুবৃত্ত প্রদেশ, তাহলে এইটা যে সুমেরুবৃত্ত প্রদেশ বা যেটাকে বলা হয় সাবপোলার লো প্রেসার বেল্ট, লো প্রেসার এটা। আর এটাও কি না, এটাও সাবপোলার লো প্রেসার। বোঝা গেল? এবারে এটা মুছে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে জিনিসটা। এই বাবারি কোন দিকে চলে গেল? হ্যাঁ ঠিক আছে। দেখ এবারে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কিনা, সেটা হচ্ছে আমরা জানি যে পশ্চিমে কোন দিক থেকে প্রবাহিত হয়? পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়, পশ্চিম থেকে পূর্ব দিকে। তার মানে পশ্চিম থেকে পূর্ব দিকে যখনই প্রবাহিত হবে তখনই কি ভাবে প্রবাহিত হবে? এরকম ভাবে প্রবাহিত হবে। ফেরালে সূত্র সূত্র যা আছে সেগুলো দেখবি কাজে লাগাবি, ঠিক আছে? এরকম ভাবে প্রবাহিত হবে, ঠিক আছে? এরকম ভাবে প্রবাহিত হবে। এটাকে পশ্চিমে বায়ু বলেছি আমরা, বা ওয়েস্টার্লিস বলেছি। ভালো জিনিস। তাহলে এখানেও কিন্তু সেম হবে, এখানেও কিন্তু সেম হবে। আমি বাইরে দিকে ছবিটা আঁকছি, দেখ এখান থেকে এটা এটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা, এটা হচ্ছে আমাদের সুমেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ বলয়। তাহলে এখান থেকে এদিকে যাবে, কোন দিক থেকে কোন দিকে? এই দিক থেকে এই দিকে, ঠিক আছে? মানে আমি এরোটা ইয়ে করিস না, মানে এরোটা তীর চিহ্নটা উল্টো দিকে হতে পারে, কিন্তু আমি বলছি যে তোরা দেখ যে কর্কটীয় উচ্চচাপ থেকে সুমেরুবৃত্ত প্রদেশের দিকে এরোটা যাচ্ছে, ঠিক আছে? কোন অভিমুখটা দেখিস না, কোন দিকে ডিরেকশনটা দেখিস না, শুধুমাত্র এই দিকটা দেখ যে কর্কটীয় থেকে এর দিকে যাচ্ছে, সুমেরুবৃত্ত প্রদেশের দিকে যাচ্ছে। আবার এইদিকেও কি হবে না, এইদিকেও আমার এরকম ভাবে যাবে, এইদিকেও আমার এরকম ভাবে যাবে। বোঝা গেল? এবারে এখানে কি হবে না, এখানেও কিন্তু সেম জিনিস দেখা যাবে। কি জিনিস দেখা যাবে? এখানেও সেম জিনিস দেখা যাবে। সেই জিনিসটা কি না, দুটো মেরু অঞ্চল থেকে বাতাস কি হবে? বাতাস সর্বদা মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে আসে। দুই মেরু অঞ্চল থেকে মেরুবৃত্ত প্রদেশীয় অঞ্চলের দিকে আসে। কেন আসে? কারণ নিম্নচাপ অঞ্চলের দিকে আসে। সুমেরু অঞ্চল এবং কুমেরু অঞ্চল হচ্ছে উচ্চচাপ, আর সুমেরুবৃত্ত প্রদেশী হচ্ছে নিম্নচাপ, কুমেরুবৃত্ত প্রদেশী হচ্ছে নিম্নচাপ। তাহলে সারা বছর ধরে সুমেরু অঞ্চল থেকে সুমেরুবৃত্ত প্রদেশী অঞ্চলের দিকে আসে, আর কুমেরু উচ্চচাপ থেকে কুমেরুবৃত্ত প্রদেশের দিকে কিন্তু বাতাস প্রবাহিত হয়। ভালো জিনিস। এবার বাতাসটা এসে কি হবে? বাতাসটা সেখানে এসছে, কোনো অসুবিধা নেই। আর এই দিক থেকেও বাতাস এসছে, কোন দিক থেকে? কর্কটক্রান্তি অঞ্চল থেকে বাতাস এসছে। এবারে বাতাসটা কি হবে? বাতাসটা দুদিকে উপর দিকে ছিটকে যাবে। কেন উপর দিকে ছিটকে যাবে? কারণ এখানে পৃথিবীর কি কাজ করবে? পৃথিবীর সেন্ট্রিফিউগাল ফোর্স, পৃথিবীর সেন্ট্রিফিউগাল ফোর্স, ঠিক আছে? সেন্ট্রিফিউগাল ফোর্স বা যেটাকে বলে থাকি আমরা কেন্দ্র বহির্মুখী বল বা কেন্দ্রাতিক বল, কেন্দ্র বহির্মুখী, ঠিক আছে? কেন্দ্র বহির্মুখী বা সেন্ট্রিফিউগাল ফোর্সের জন্য সেটা বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা দেখা যাবে, বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা দেখা যাবে। বোঝা গেল? বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা দেখা যাবে। এবারে কি হবে? এবারে কি জিনিসটা তৈরি হবে না, এরপরে যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে যে এই বাতাসটা তো বাইরে দিকে ছিটকে চলে গেল, দুই দিকে ছিটকে গেল। এরপরে এই বাতাসটা কিছুটা বাতাস এই দিকে ছিটকে যাবে, মানে কর্কটীয় উচ্চচাপ অঞ্চলের দিকে, আর কিছুটা বাতাস ওপর বায়ুমণ্ডল হয়ে মেরুর দিকে ছিটকে যাবে। এখানেও সেম হবে, এখানেও কি হবে? সেম হবে। এখানেও আমার কি হবে? সেম হবে। কিছুটা বাতাস এইদিকে ছিটকে যাবে মেরুর দিকে, আর কিছুটা বাতাস এইদিকে ছিটকে যাবে। বোঝা গেল কেসটা? এবারে ব্যাপারটা কি দাঁড়ালো না, ব্যাপারটা দাঁড়ালো যে যে বাতাসটা ঊর্ধ্ব বায়ুমণ্ডলে উঠেছিল সেটাও আবার দুই দিকে ছিটকে গেল। এবার ছিটকে যাওয়ার পরে যখন আমাদের ইয়েতে যাবে, কি বলে, কর্কটীয় উচ্চচাপ বলয় এবং মকরীয় উচ্চচাপ বলয় যখন যাবে, তখন সেখানে যে কি করবে? সে সাবসাইড করবে। সেখানে কি করবে? সাবসাইড করবে। সেখানে যে সাবসাইড করবে মানে কি, বসে যাবে বাতাসটা। আর মেরুর দিকেও কিন্তু সেম বসে যাবে, ঠিক আছে? এখানেও সেম হবে, বসে যাবে। আবার এখানেও কিন্তু সেম হবে, বসে যাবে। কি বললাম বোঝা গেল? এই ছবিটা হেজি হয়ে গেছে, এটা অন্য ছবি দেখি তাহলে ভালো বুঝতে পারবো। এক সেকেন্ড। কোন ছবিটা ভালো আছে? এই ছবিটা ভালো আছে। দাঁড়া দেখি এটা কি ব্যাপারটা। ওই ছবিটা আসলে অনেকটা হেজি হয়ে গেছে।
এটা খুলছে না যদি বেশ সমস্যায় বললাম তো। আচ্ছা এখানে তাই দেখতে পাবি, দেখ এটা নেটটা স্লো এত হয়ে গেছে না, এই তো হ্যাঁ এতক্ষণ থেকে এসছে। দেখ এই ছবিটা দেখ, ভালো বুঝতে পারবি। দেখ যে দেখতে পাচ্ছিস এই ছবিটা, দেখ এই ছবিটা দেখতে পাচ্ছিস নিশ্চয়ই। দেখ হেডলি সেলটা আমি বলে দিয়েছি, হেডলি সেলটা আগে আমি বলে দিয়েছি। দেখ এইদিকে একটা হেডলি সেল হয়েছে, এইদিকে একটা হেডলি সেল হয়েছে, বোঝা গেল? এর ফেরেল, এটাকে মাঝেরটাকে বলা হয় ফেরেল সেল, যেটা আমি মাত্র বোঝাচ্ছিলাম যে ফেরেল সেল কি হয়। ফেরেল সেলের ক্ষেত্রে তোর দেখতে পাচ্ছিস তো, কেউ যেন রেসপন্স কর। পাচ্ছি পাচ্ছি। দেখা যাচ্ছে যেমন এই সেলটাই বোঝাচ্ছিলাম যে কর্কটীয় উচ্চচাপ থেকে কি হয়, এই যে লাল দাগগুলো দেওয়া রয়েছে, দেখ আমি কারসারটা যেখানে দেখাচ্ছি প্লাস চিহ্নটা, এই যে এটা হচ্ছে পশ্চিমা বায়ু। আর এইদিকেও কিন্তু সেম রয়েছে পশ্চিমা বায়ু, দেখ পশ্চিমা বায়ু, ঠিক আছে। এইখানে সাইডে জিনিসটা দেখ, সার্কুলেশনটা সাইডে দেখানো হয়েছে যে আমাদের পশ্চিমা বায়ুটা কি হয়, পশ্চিমা বায়ুটা সবসময় এই যে 30 ডিগ্রি অক্ষাংশ, অ্যাকচুয়ালি এটা 30 ডিগ্রি থেকে ধরেছে, কারণ 30 ডিগ্রি পর্যন্ত হেডলি সেলটা বিস্তার লাভ করে, সেজন্য এটাকে 30 ডিগ্রি ধরেছে। 30 ডিগ্রি থেকে মানে কর্কটীয় উচ্চচাপ অঞ্চল থেকে আমাদের যে সুমেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপ অঞ্চলের দিকে কি হচ্ছে, বাতাসটা প্রবাহিত হচ্ছে, বটে এটা পশ্চিমা বায়ু বলা হয়। আবার এইদিকেও দেখ, এখানে এই যে লাল কালার দেখ রয়েছে, ফেরেল সেলটা যেখানে আঁকা রয়েছে, এখানে দেখ লাল কালারের, এটা হচ্ছে কিনা, এটা হচ্ছে পশ্চিমা বায়ু প্রবাহিত হচ্ছে। কর্কটীয় 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি দিকে যাচ্ছে, মানে কর্কটীয় মকরীয় উচ্চচাপ থেকে কুমেরুবৃত্ত প্রদেশের নিম্নচাপের দিকে। এটা সাধারণ জিনিস, আমরা পড়েছি বায়ুচাপ প্রেসার বা উইন্ড যখন প্রেসার পড়েছিলাম, ঠিক আছে, অ্যাটমসফিয়ারিক প্রেসার। এবারে এখানে যে কি হচ্ছে না, এখানে যে বাতাসটা ঊর্ধ্বমুখী হচ্ছে, কেন ঊর্ধ্বমুখী হচ্ছে তার দুটো কারণ রয়েছে। একটা হচ্ছে কিনা, একটা হচ্ছে বাতাসে ছিটকে যাওয়ার প্রবণতা, তার মেন কারণ হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স। এই যে লালটা দেখো উপর দিকে উঠেছে, আর এখানেও দেখি লালটা এই দেখো উপর দিকে উঠে গেছে, তার মানে কি উপর দিকে ওঠার চেষ্টা করছে। তার কারণ হচ্ছে একটা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স, মানে চারদিকে ছিটকে যাওয়ার প্রবণতা, ঠিক আছে। এছাড়াও অ্যাঙ্গুলার মুভমেন্ট বলে একটা জিনিস রয়েছে, পরে পড়াবো। অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে একটা জিনিস রয়েছে, বা কৌণিক ভরবেগ, ওই জায়গাটা একটা ব্যাপার রয়েছে, সেটা পরে পড়াবো, অত ইম্পর্টেন্ট নয়। তাহলে ওইটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে দেখ, পোলার অঞ্চল থেকে বা এই যে সুমেরুবৃত্ত সুমেরু অঞ্চল থেকে, সুমেরুটা উচ্চচাপ অঞ্চল আর কুমেরুটা উচ্চচাপ অঞ্চল, এই অঞ্চল থেকেও বাতাস কিন্তু এখানে প্রবাহিত হয়। একটু আগেই বললাম কেন, কারণ সুমেরু উচ্চচাপ অঞ্চল আর এই মেরুবৃত্ত প্রদেশ অঞ্চল। তাহলে এখানেও এখান থেকে এই বাতাসটা প্রবাহিত হচ্ছে, দেখতে পাচ্ছিস এই বাতাসটা এদিকে প্রবাহিত হচ্ছে, এই বাতাসটা, এই যে এই বাতাসটা, বুঝতে পারলি, এই বাতাসটা প্রবাহিত হচ্ছে। আর নিচের দিকেও সেম দেখতে পাবি, ঠিক আছে, নিচের দিকেও কি দেখতে পাবি, সেম। এই যে এইখান থেকে কি হচ্ছে না, এই যে বাতাসটা, এই বাতাসটা এদিকে প্রবাহিত হচ্ছে, এই বাতাসটা এদিকে প্রবাহিত হচ্ছে, বুঝতে পারলি। তাহলে এই দুটো কারণ কি হচ্ছে, শীতল অঞ্চল থেকে বাতাস আসছে শীতল, মানে এই সুমেরু অঞ্চল থেকে বাতাস যেটা আসছে সেটা ঠান্ডা বাতাস, আর পশ্চিমা বায়ু যেটা যাচ্ছে সেটা হচ্ছে গরম বাতাস। এবারে যখন শীতল বাতাস এবং উষ্ণ বাতাস পরস্পর এক জায়গায় যুক্ত হবে, এই যে লালটা হচ্ছে উষ্ণ বাতাস মানে পশ্চিমা বায়ুটা, আর এটা হচ্ছে শীতল বাতাস, যখন এক জায়গায় যুক্ত হবে তখন কি তৈরি হবে, তখন ফ্রন্ট তৈরি হবে বা সীমান্ত তৈরি হবে। তারা একটা সীমান্ত তৈরি করবে, আমরা নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্ত যখন পড়বো তখন বলবো যে একটা সীমান্ত তৈরি হবে, একটা উষ্ণ সীমান্ত আর একটা শীতল সীমান্ত তৈরি করবে, ঠিক আছে, দুজনের মধ্যে, এবং সেখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে, ঠিক আছে। এবং তারপরে কি হবে না, ওই বৃষ্টিপাত হওয়ার ফলে আবার সেই লিনতাপ ত্যাগের কেস, সেই লিনতাপটা কি হবে, দুটো বাতাসকে দুদিকে ঠেলে দেবে, এদিকে ঠেলে দেবে, এদিকে ঠেলে দেবে। এইখানে এসেও বাতাসটা বসে যাবে পোলার অঞ্চলে, আর এইদিকেও কিন্তু কর্কটীয় অঞ্চলে এসেও কিন্তু বাতাসটা এখানে সাবমার্জ করে যাবে এবং বসে যাবে। যার ফলে একটা দেখ সেল তৈরি করে দিয়েছে, এখানে একটা সেল তৈরি হয়ে গেছে অলরেডি, আবার বাতাসটা ওরকম করে যাবে, আবার ওরকম করে ফিরে আসবে, বোঝা গেল। আর পোলারের ক্ষেত্রে একটা দেখ সেল তৈরি হয়ে গেছে, বুঝতে পারলি। তাহলে পোলারের যে সেলটাকে সেটাকে বলা হয় পোলার সেল, আর মাঝে যে সেলটা রয়েছে সেটাকে বলা হয় ফেরেল সেল। বল এখানে কোনো কনফিউশন থাকলে বল, আমি আবার বোঝাবো, বল কোনো বুঝতে পারলিনি কেমন, কোনো কনফিউশন যদি আসে তাহলে বল, বল কোনো সমস্যা যদি আসে। সেকেন্ড যে সেলটা সেটাকে বলা হচ্ছে কি বললাম, FERREL, ফেরেল সেল, বুঝতে পারলি, ফেরেল সেল। এটা মোটামুটি 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি ধরে নিতে পারিস, বা 70 ডিগ্রি। এরা কতটা দিয়েছে, এরা দিয়েছে তোর 30 থেকে 60 ডিগ্রি, তাহলে 30 থেকে 60 ডিগ্রি পর্যন্ত এর বিস্তার, ঠিক আছে, নর্থ সাউথ দুটোতে, বুঝতে পারলি। বল এখানে কোনো সমস্যা হলে বল, কারণ এই যে এই ছবির খুব ভালো ছবি দেওয়া রয়েছে, কোনো সমস্যা আছে? সেলুলার মডেল, তিনটে সেল বুঝতে পারলি, তিনটে সেল হয়ে গেছে, হেডলি সেল, নিচের দিকেও সেল, ফেরেল সেল আর পোলার সেল, তিনটে সেল থাকার জন্য এটাকে বলা হয় ট্রাই সেলুলার মডেল, বুঝতে পারলে, তিনটে সেল সেল রয়েছে।
তাহলে এই যে সেলগুলো রয়েছে এগুলোকে একটা একটা সেল বলা হচ্ছে জেনারেল উইন্ড সার্কুলেশনের মধ্যে। বল কোনো সমস্যা থাকলে বলে এবারে, কোনো সমস্যা আছে বল, কোনো সমস্যা নেই তাই তো? আচ্ছা, সমস্যা যদি না থাকে তাহলেই ভালো। এবারে এই যে সেলগুলো আমার হলো তিনটে সেল, পোলার সেল, এই ফেরেল সেল, তারপরে আমাদের যে জায়গাগুলো রয়েছে হেডলি সেল, পোলার সেল, এগুলো হলো ভালো জিনিস। এবারে তোদেরকে একটা জিনিস বলেছিলাম হয়তো, জিওস্ট্রপিক উইন্ডের জায়গাটা তো বলেছিলাম, ঠিক আছে? জিওস্ট্রপিক উইন্ড, জিওস্ট্রপিক উইন্ডের জায়গাটা আমি বলেছিলাম যে জিওস্ট্রপিক উইন্ড আছে, পিডিএফ আছে, ওই পিডিএফটা ভালো বুঝতে পারবে এটা। এক সেকেন্ড দাঁড়া। আচ্ছা, এটা আমার খোলা আছে, আমার খোলা আছে, হ্যাঁ এটা বটে, ঠিক। দেখ, স্ট্রিমটা বোঝাবো তার আগে কয়েকটা জিনিস হ্যাঁ দেখ, জিওস্ট্রপিক উইন্ডো তোর কাছে বলেছিলাম বা বলিনি আমার মনে নেই হয়তো তোটা, ঠিক আছে? জিওস্ট্রপিক উইন্ডটা কি একটু জেনে নিতে হবে। জিওস্ট্রপিক উইন্ডটা কি দেখ, জিওস্ট্রপিক উইন্ডস হচ্ছে, জিওস্ট্রপিক উইন্ডস হচ্ছে একটা উইন্ডস যেটা হচ্ছে কি না, যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট ফোর্স এবং কোরিওলিস ফোর্সের মধ্যে ভারসাম্য রক্ষা করে। কিরকম ব্যাপারটা, ব্যাপারটা কিরকম না, এখানে দেখ ছবিটা দেখ, ভালো বুঝতে পারবে ছবিটা দেখলে, যে আমার এখানে হচ্ছে হাই প্রেসার, এটা হচ্ছে হাই প্রেসার, এবং এটা হচ্ছে আমার কি লো প্রেসার। হাই প্রেসার মানে উচ্চচাপ, লো প্রেসার মানে নিম্নচাপ। বাতাস কোন দিক থেকে কোন দিকে যায়? হাই প্রেসার থেকে সর্বদা লো প্রেসারের দিকে যায়। এই দেখ 512 এমবি মানে, এমবি মানে হচ্ছে কি না মিলিবার, তারপরে 508 এমবি মানে প্রেসারটা কমছে, এদিকে এদিকে কমছে, বুঝতে পারছিস? এই এই দিক দিয়ে রয়েছে দেখ, প্রেসারটা কমছে, এদিক থেকে এদিকে প্রেসারটা কমছে। আর এই দিক থেকে এইদিকে যে প্রেসারটা কমছে, যার ফলে একটা কি তৈরি হয়, একটা ঢাল তৈরি হয়, একটা কি তৈরি হয়, ঢাল বা একটা স্লোপ তৈরি হয়, একটা স্লোপ তৈরি হয়, বা বলা ভালো একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়। জিওগ্রাফিতে স্লোপ মানে স্লোপ বলা হয় না, গ্রেডিয়েন্ট বলা হয়। একটা ঢাল তৈরি হচ্ছে, উঁচু থেকে নিচুর দিকে কি হচ্ছে, ঢাল তৈরি হচ্ছে। যেমন উচ্চতা এখানে যদি আমি বলি যে এটা 1000 মিটার, তাহলে এখানে হয়তো 500 মিটার, তারপর হয়তো 200 মিটার, ঠিক আছে? এরকম করে ঢাল একটা তৈরি হচ্ছে। সেরকমই দেখ, এখানে কিসের ঢাল তৈরি হচ্ছে, একটা এটা ঢাল তৈরি হচ্ছে, এখানে 512 ধরে কমে 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 আসছে। তাহলে এই যে ঢালটা তৈরি হচ্ছে এটাকে কি বলছে, গ্রেডিয়েন্ট। আর এই কিসের ঢাল তৈরি হচ্ছে, এটা চাপের ঢাল তৈরি হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় প্রেসার গ্রেডিয়েন্ট। বলা হয় কি না, প্রেসার গ্রেডিয়েন্ট বা বা বায়ুচাপ ঢাল, এটাকে বলা হয় বায়ুচাপ ঢাল। এটা বায়ুচাপ, আর তার একটা ঢাল তৈরি হয়েছে। বাতাস কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হবে, হাই প্রেসার থেকে লো প্রেসার, সর্বদা হাই প্রেসার থেকে লো প্রেসার, এই দিক থেকে এইদিকে। যার ফলে এই ফোর্সটাকে বলা হয়, এই প্রেসার গ্রেডিয়েন্টের ফলে বা বায়ুচাপ ঢালের জন্য যে ফোর্স তৈরি হচ্ছে বা একটা বল তৈরি হচ্ছে, যার ফলে বাতাসটাকে উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ঠেলে দিচ্ছে, সেই বলটাকে বা ফোর্সটাকে বলা হয় প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স। প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, এটাকে বলা হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট, ঢালটাকে বলা হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট। আর ওই প্রেসার গ্রেডিয়েন্টের জন্য বা ওই ঢালটার জন্য যে বলের সৃষ্টি হচ্ছে, সেই বলটাকে বলা হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স। এই প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্সের জন্যই কিন্তু কি হয়, বাতাস উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে প্রবাহিত হয়। বল কোনো সমস্যা থাকলে বল, বুঝতে পারলি কেসটা কি হলো? এইটুকু আগে জান, তারপরে এবার ব্যাপার হচ্ছে কোরিওলিস ফোর্স। দেখ, প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স আর কোরিওলিস ফোর্স, এই দুটো জিনিস আমাকে জানতে হবে। কোরিওলিস ফোর্স আমরা জানি যে কোরিওলিস ফোর্স হচ্ছে একটা বল, অ্যাকচুয়ালি কোনো বল নয়, সেই বলটা তৈরি হচ্ছে কিসের জন্য, পৃথিবীর আবর্তন গতির জন্য, পৃথিবীর কিসের জন্য, রোটেশনের জন্য, পৃথিবীর রোটেশন রিভলিউশন জন্য, পৃথিবীর নিজের অক্ষের চারিদিকে ঘোরার জন্য এটা তৈরি হচ্ছে। ফোর্স কি করে, বাতাস যেদিকে প্রবাহিত হয় তার সঙ্গে পার্পেন্ডিকুলার মানে তার সাথে 90 ডিগ্রি, তার সাথে 90 ডিগ্রি। বাতাস এই দিক থেকে প্রবাহিত হচ্ছে, বলটা কাজ করবে এই দিক থেকে। বাতাস এইদিকে প্রবাহিত হচ্ছে, বলটা কাজ করবে এই দিক থেকে। বাতাস এরকম ভাবে প্রবাহিত হচ্ছে, বলটা কাজ করবে এরকম ভাবে। বাতাস এদিক থেকে প্রবাহিত হচ্ছে, বলটা কাজ করবে এরকম ভাবে। বুঝতে পারলি? এটা হচ্ছে উত্তর গোলার্ধে। আর দক্ষিণ গোলার্ধে হলে উল্টো হয়ে যাবে, দক্ষিণ গোলার্ধে হলে এই দিক থেকে এইদিকে হবে। বাতাস এই দিক থেকে প্রবাহিত হচ্ছে, ফোর্সটা কাজ করবে এইদিকে। বুঝতে পারলি? তাহলে সবসময় কিনা ডান দিকে মানে ডান দিক থেকে কাজ করে, এবং সবসময় বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে কোরিওলিস ফোর্স তার সঙ্গে 90 ডিগ্রি বা পারপেন্ডিকুলার হিসাবে কাজ করে। বোঝা গেল? কোনো সমস্যা নাই এখানে। এইবারে এই যে ফোর্সটা, আমার দুটো ফোর্স জানলাম, একটা হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স বা পিজিএফ সংক্ষেপে লিখেছে, আর সিএফ মানে হচ্ছে কোরিওলিস ফোর্স। দুটো জিনিস বলেছে, ভালো জিনিস। এবারে
এই যে কোরিওলিস ফোর্স দেখ, এই বাতাসটা দেখ, বাতাসটা আমার সাধারণভাবে কোন দিকে যাওয়ার কথা, এইগুলো ছাড়, এগুলো আর দেখে লাভ নাই। এবার আমি যেটা বলছি সেটা দেখ, বাতাসটা যাওয়ার কথা কোন দিক থেকে কোন দিকে, এই দিক থেকে এই দিকে যাওয়ার কথা বাতাসটা, তাই তো? বাতাসটা যাওয়ার তো কথা এই দিক থেকে দিকে, কেন? কারণ এই দিকটা উচ্চচাপ রয়েছে আর ওই দিকটা নিম্নচাপ রয়েছে, তাহলে বাতাসে যাওয়ার কথা এই দিক থেকে এই দিকে, বাতাসে যাওয়ার কথা এই দিক থেকে এই দিকে। কিন্তু বাতাসটা কি এরকম সোজাভাবে যাবে? সোজাভাবে যাবে না। তার কারণ হচ্ছে কি, এখানে বাঁকা করার জন্য আমার কি রয়েছে, কোরিওলিস ফোর্স রয়েছে। ঠিক আছে, মানুষ সোজা পথে যেতে চায় না, মানুষকে বাঁকা করার জন্য, মানুষকে বেপথে চালনা করার জন্য বহু লোক থাকে। ঠিক আছে, সেরকমই এখানেও কিন্তু কি রয়েছে না, কোরিওলিস ফোর্স রয়েছে বাঁকা হবে যাওয়ার জন্য। তুমি সোজা ভাবে যাবে কেন, তোমাকে বাঁকা হবে পাঠিয়ে দিই, এটা ফালতু রাস্তায় পাঠিয়ে দিই। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কিনা, সেক্ষেত্রে আমার কি হচ্ছে, আমার এই কোরিওলিস ফোর্সটা থেকে সোজা পথে না যেতে কোন দিকে যাবে, এর সাথে কাজ করবে এরকম, মানে বাতাসে যেতে চাইছে এইদিকে, কিন্তু ফোর্সটা আছে আমার এই দিকে, তাহলে কি করবে, একটা ডান দিকে ঠেলবে। তাহলে আবার যখন সে একটু যাবে তখন এরকম ভাবে বেঁকে যাবে, আবার এদিকে ঠেলছে, আবার যখন যাচ্ছে তখন কি হবে, সবসময় তো কি হবে, সবসময় আমার এর সাথে লম্ব হবে হবে। দেখ এই ছবিটা দেখ, ওইটাই দেওয়া রয়েছে, দেখ এই ছবিটা দেখ, বুঝতে পারবি। বাতাসে যাওয়ার চেষ্টা করছিল এইদিকে, কিন্তু এই দিক থেকে ফোর্সটা কাজ করছে, অ্যারোটা এদিকে দেওয়া রয়েছে, কিন্তু মানে কোরিওলিস ফোর্সটা অ্যাকচুয়ালি এই দিক থেকে ঠেলছে, মানে এই দিক থেকেও ঠেলছে, এই দিক থেকে ঠেলছে, বুঝতে পারলি? তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না, সেক্ষেত্রে বাতাসটা আস্তে 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 ডান দিকে বেঁকে যাচ্ছে, কেন? কারণ এই তো সবসময় পারপেন্ডিকুলার কাজ করবে। দিয়ে একটা সময় আসছে, একটা সময় আসছে যখন কি হচ্ছে, যখন প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স কি চাইছে, যে আমি সব সময় সোজা নিয়ে যাবো, একে একে সবসময় উচ্চচাপ অঞ্চল থেকে নিম্নচাপ অঞ্চলের দিকে ঠেলে নিয়ে যাবো, সোজা নিয়ে যাবো। কিন্তু এখানে আমাদের কি আসছে, কোরিওলিস ফোর্স, না তুমি সোজা যাবে না, তুমি কি করবে, তুমি বাঁকা দিকে যাও, তুমি বাঁকা দিকে যাও। যে একটা সময় আসবে কি, একটা সময় আসবে যে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স এবং কোরিওলিস ফোর্স দুজনেই পরস্পরের সঙ্গে কি হবে, 180 ডিগ্রি বা সরল কোণে থাকবে। যে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স চাইবে উপর দিকে ঠেলতে, মানে তাকে সোজা সোজা নিয়ে যেতে, কিন্তু কোরিওলিস ফোর্স কি চাইবে, তাকে বাঁকা নিয়ে যেতে। তাহলে পরস্পরের সঙ্গে দেখ কিরকম হয়ে গেছে, পরস্পর হয়ে গেছে, মানে 180 ডিগ্রি হয়ে গেছে। প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স চাইছে এই দিক থেকে এই দিকে ঠেলবো, আর কোরিওলিস ফোর্স চাইছে এই দিক থেকে এই দিকে ঠেলবো। যার ফলে কি হচ্ছে, যার ফলে বাতাসটা একটা ভারসাম্য রক্ষা করে কি হবে, ভারসাম্য রক্ষা করে সেটা প্রবাহিত হবে। কি হবে, একটা ভারসাম্য রক্ষা করে বায়ুচাপ ঢাল বরাবর কি হবে, দুটো 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 এগুলো আইসোবার লাইন বা সমচাপ রেখা, সেই সমচাপ রেখা বরাবর কিন্তু কি হবে, সে কিন্তু সমান্তরালে প্রবাহিত হবে। যে সমান্তরালে ব্যালেন্স রেখে যখন প্রবাহিত হচ্ছে, তখন তাকে আমরা বলছি জিওস্ট্রপিক। বল, কারো সমস্যা থাকলে বল এখান থেকে, এবারে বল, কোনো সমস্যা আছে এখান থেকে? The geostrophic flow is the theoretical wind that would result from an exact balance between the Coriolis force and the pressure gradient force. তাহলে pressure gradient force কি সেটা বলে দিয়েছি, Coriolis force কি সেটা কিভাবে কাজ করে বলে দিয়েছি। এবার যখন দুজনের মধ্যে ব্যালেন্স চলে আসছে, তখন কেউ 1 ইঞ্চি জমিও ছাড়বে না, এই বলছে আমি ছাড়বো না, এই বলছে আমি ছাড়বো না। তাহলে এই কিন্তু ব্যালেন্স হিসাবে এরকম ভাবে বাতাসটা প্রবাহিত হবে, সোজা পথে এরকম ভাবে যেতে থাকবে। ঠিক আছে, যখন এইভাবে যেতে থাকবে তখন তাকে বলছি আমরা জিওস্ট্রপিক উইন্ডস। বুঝতে পারলি, কোনো সমস্যা আছে এখানে? কোনো সমস্যা নেই, তাই তো? সমস্যা নাই, তাই তো? ঠিক আছে, দেখ সমস্যা যদি না থাকে কোনো অসুবিধা নেই। এবারে এখানে আর কয়েকটা জিনিস বলে নি, কারণ জিওস্ট্রপিক জিনিসটা আমাদের এবারে কাজে লাগবে, সেজন্য আমি পড়ে দিচ্ছি এটা। দেখ কি বলছে, দ্য ভেলোসিটি এন্ড ডিরেকশন অফ দ্য উইন্ড আর দ্য নেট রেজাল্ট অফ দ্য উইন্ড জেনারেটিং ফোর্সেস। ঠিক আছে, তাহলে ওই জিনিসটাই, যে যে দুটো উইন্ড জেনারেট করছে, যে দুটো ফোর্স, একটা হচ্ছে কোরিওলিস ফোর্স, একটা হচ্ছে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, তাদের দুটোর যে রেজাল্ট, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি এটার গতিবেগ এবং যে ডিরেকশন বা যেটা দিক, সেটাকে মানে নির্ধারণ করবে। মানে প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স কতটা জোরালো রয়েছে আর কোরিওলিস ফোর্স কতটা জোরালো রয়েছে, এই দুটোর উপরে নির্ভর করবে বাতাসটা কতটা জোরে ছুটবে এবং বাতাসটা কোন দিকে যাবে। বুঝতে পারলি? আচ্ছা, এবার কি বলছে, দ্য উইন্ডস ইন দ্য আপার অ্যাটমসফিয়ার 2 এবং 3 কিমি অ্যাবাভ দ্য সারফেস আর ফ্রি ফ্রম দ্য ফ্রিকশনাল এফেক্ট অফ দ্য সারফেস আর কন্ট্রোল বাই দ্য প্রেসার গ্রেডিয়েন্ট এন্ড কোরিওলিস ফোর্স। খুব ইম্পর্টেন্ট, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, পিডিএফটা আমি দিয়ে, খুব ইম্পর্টেন্ট। কি বলছে না, এই যে জিওস্ট্রপিক উইন্ড, এই জিওস্ট্রপিক উইন্ডটা তুই কিন্তু ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালে দেখতে পাবি না, ভূপৃষ্ঠের সঙ্গে মানে ভূপৃষ্ঠের কাছাকাছি অঞ্চলে দেখতে পাবি না। কেন পাবি না? কারণ হচ্ছে সেখানে কি রয়েছে, সেখানে ফ্রিকশনাল ফোর্স রয়েছে। ফ্রিকশনাল ফোর্স তার মানে, ফ্রিকশনাল ফোর্স মানে, ফ্রিকশনাল ফোর্স মানে হচ্ছে ঘর্ষণ জনিত বল। ফ্রিকশনাল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স কি করবে, ফ্রিকশনাল ফোর্স বাতাসটাকে বাধা দিতে। ফ্রিকশনাল ফোর্স কোন দিকে কাজ করে, বাতাস যেদিকে প্রবাহিত হচ্ছে তার বিপরীতে যদি ঠেলে, তখন সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ঘর্ষণ জনিত বল।
ফ্রিকশনাল ফোর্স কেন হয়? ভূপৃষ্ঠের জন্য। ভূপৃষ্ঠ যদি মনে কর আন্ডুলেটিং হয়, ভূপৃষ্ঠ যদি অনেক বেশি রাফ হয়, অনেক যদি পাহাড় পর্বত মালভূমি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে সেই বাতাসটা সামনে দিয়ে যাওয়ার জন্য বারবার বাধা পাবে। আর এই বাধাটাকে বলা হচ্ছে ঘর্ষণজনিত বল। যখনই বাতাসটা সামনের দিকে যাওয়ার জন্য বাধা পাচ্ছে মালভূমি, পর্বত, পাহাড় এইগুলোতে, তখন এই যে বাধা পাচ্ছে এটাকে বলা হচ্ছে ঘর্ষণজনিত বল। ঘর্ষণজনিত বল বা ফ্রিকশনাল ফোর্স মনে রাখবি সব সময় অপোজিট ডিরেকশনে কি করে কাজ করে। কার অপোজিট ডিরেকশন? না যেদিকে উইন্ডটা ফ্লো করছে তার অপোজিট ডিরেকশন, যেদিকে বাতাসটা প্রবাহিত হচ্ছে তার বিপরীত দিকে কাজ করছে কে? ফ্রিকশনাল ফোর্স। বোঝা গেল? তাহলে এই জন্য কি হয়, এই জন্য যখন এই ভূপৃষ্ঠের কাছাকাছি অবস্থান করে কোনো বাতাস, সেই বাতাসটা কিন্তু জিও। কেন? কারণ এখানে আমার কি রয়েছে? এখানে আমার ফ্রিকশনাল ফোর্স রয়েছে। ফ্রিকশনাল ফোর্স মানে ঘর্ষণজনিত বল রয়েছে। সে কিন্তু তাকে ব্যালেন্স অবস্থায় আসতে দেয় না। যখনই বাতাসটা ভূপৃষ্ঠ থেকে প্রবাহিত হয়, তখনই একমাত্র কি হয়? এই ব্যালেন্স জিওস্ট্রপিক উইন্ডসটা পায়। কেন পায়? ঘর্ষণজনিত বলটা কমে যায়। আমরা কোরিয়ালিস ফোর্স পড়ার সময় পড়েছিলাম যে যে বাতাসের গতিবেগ যত বেশি, রিফ্লেকশন বা তার দিক বিক্ষেপ হওয়ার ক্ষমতা তত বেশি, মানে তার কোরিয়ালিস ফোর্স তত বেশি হবে। যত বাতাস গতিবেগ বেশি পাবে, তত কোরিয়ালিস ফোর্স তার উপরে বেশি কাজ করবে। মানে উল্টা হয় বল, যত গতি যার গতি যত বেশি, তার উপরে কোরিয়ালিস ফোর্স তত বেশি কাজ করে। তার মানে কি? তার মানে বাতাস যত বেশি গতিবেগ নিয়ে যাবে, তত সেটা মানে সেটা বাড়তে শুরু করবে বা সেটা ডিফ্লেক্ট হতে শুরু করবে। বুঝতে পারলি? আর কোরিওলিস ফোর্স কোথায় কাজ করবে বেশি? যত উপর দিকে যাব। কারণ কোরিওলিস ফোর্স যদি মানে বাতাসটা তখনই গতিবেগ বেশি পাবে যখন সেটা ভূপৃষ্ঠ ছাড়িয়ে উপর দিকে উঠতে শুরু করবে, মানে বায়ুমণ্ডলের উপর দিকে যেতে শুরু করবে। কারণ ভূপৃষ্ঠের সঙ্গে লেগে থাকলে কি হবে? সেখানে ফ্রিকশনাল ফোর্স রয়েছে। আর ফ্রিকশনাল ফোর্স কি চাইবে? বাতাসের গেলে কি কমবে? কোরিওলিস ফোর্সটাও কমবে। আর যত উপর দিকে বাতাস যাবে, বাতাসটা কি হবে? বাতাসটা ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণজনিত বলটা কম পাবে, কারণ সেখানে ভূপৃষ্ঠ নেই সেভাবে। তার ফলে কি হবে? গতিবেগটা বাড়বে বাতাসের। আর বাতাসের গতিবেগ যদি বাড়ে, তাহলে সেক্ষেত্রে কোরিওলিস ফোর্সটাও বাড়বে। বোঝা গেল? তাহলে সেই জন্য কি হয় না, 2-3 কিলোমিটার উপরে কিন্তু প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স এবং কোরিওলিস ফোর্সটা খুব ভালোভাবে কাজ করে বলে জিওস্ট্রপিক উইন্ডটা আমরা দেখতে পাই। বোঝা গেল? এটা হচ্ছে জায়গা। initially at rest will move from high pressure to low pressure because of, এটা তো বললাম যে হাই প্রেসার থেকে লো প্রেসার দিকে কেন যাচ্ছে? প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্সের জন্য। এবারে কি বলছে? as the air parcel begins to move, it is deflected by the Coriolis force to the right in the northern hemisphere। ওই কেসটাই বললাম যে ডান দিকে বেঁকে যায় উত্তর গোলার্ধে, আর লেফট হচ্ছে সাউদার্ন হেমিস্ফিয়ার মানে দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে যায়। বোঝা গেল? আর কি রয়েছে? as the wind gains speed the deflection increases। এই জিনিসটাই বলছিলাম যে যখনই উইন্ড গেইন স্পিড মানে যখনই গতিবেগটা বেশি হচ্ছে বা গতিবেগটা যত বাড়ছে বাতাসের, তত ডিফ্লেকশন ইনক্রিজ করছে, মানে তার দিক বিক্ষেপ হওয়ার ঘটনাটা বাড়ছে। কেন বাড়ছে? কারণ কোরিওলিস ফোর্স আনটিল দ্য কোরিওলিস ফোর্স ইকুয়াল টু দ্য প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স। এই জিনিসটা যেটা বললাম সেটাই, যে দুটো যখনই, তখনই আমরা একমাত্র কি পাবো? আমরা জিওস্ট্রপিক উইন্ড আইসোবারের সঙ্গে প্যারালাল হবে। মানে এই যে আইসোবার, এগুলো এই সমচাপ রেখার সঙ্গে সমান্তরাল ভাবে প্রবাহিত হবে। এই যে উইন্ডটা দেখতে পাচ্ছি, এটা দেওয়া রয়েছে একই জিনিস। হাই প্রেসার ফোর্সটা কাজ করছে, ঠিক আছে। আর এই দিক থেকে কাজ করছে কে? সরি, এইটা হচ্ছে কোরিওলিস ফোর্স, আর এখান থেকে হচ্ছে ডিফ্লেক্ট হচ্ছে এটা, মানে এটা বাতাসটা এখান থেকে বাতাসটা প্রবাহিত হচ্ছে এটা, এই প্রেসার গ্রেডিয়েন্ট ফোর্স, আর এইটা হচ্ছে কোরিওলিস ফোর্স। কোরিওলিস ফোর্স 90 ডিগ্রি, এখানেও কোরিওলিস ফোর্স কি 90 ডিগ্রি, এখানেও কোরিওলিস ফোর্স কি 90 ডিগ্রি, সবখানে কোরিওলিস ফোর্স 90 ডিগ্রি, ঠিক আছে। এখানে বাতাসটা যদি হয়, কোরিওলিস ফোর্সটা কাজ করবে এরকম ভাবে, ঠিক আছে। এখানেও কি হবে? 90 ডিগ্রি। বুঝা গেল? এই হচ্ছে জিওস্ট্রপিক উইন্ডের গল্প। জিওস্ট্রপিক উইন্ডটা পরীক্ষার সময় অনেক সময় দিয়ে দেয়, ঠিক আছে। আর এই জিওস্ট্রপিক উইন্ডের জন্যই আমাদের কি তৈরি হয়? আমাদের রোসবি ওয়েভ তৈরি হয়, আমাদের জেট স্ট্রিম তৈরি হয়। সেই জিনিসগুলো আমরা এবারে জানবো, ঠিক আছে। এবার আমরা কি করবো? এই জিনিসগুলো একটু জানবো। তার আগে এই জিনিসটা পড়াছিলাম সেই জায়গাটাকে যাই। তাহলে এই জায়গাটা গেল আমাদের কি না, এই জায়গাটা গেল আমাদের সেল গুলো গেল, এটা গেল দাঘিমা রেখা বরাবর। তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম দাঘিমা রেখা বরাবর। সঞ্চালনটা আমাদের হয়ে গেল। দাঘিমা রেখা বরাবর সঞ্চালন, আর কিছু নেই, আর কিছু জিনিস রয়েছে সেগুলো আমি জেট স্ট্রিম পড়ানোর সময় পড়ে দেবো। এবারে অক্ষরেখা বরাবর সঞ্চালন কি রয়েছে, ল্যাটিটিউডাল কি জায়গা রয়েছে, মানে এবারে অক্ষরেখা বরাবর আমরা দেখবো অক্ষরেখা বরাবর কিভাবে সঞ্চালন হয় সেটা আমরা দেখবো। অক্ষরেখা বরাবর সঞ্চালনটা ভালো বুঝতে পারবো তখনই যখন আমরা কি পড়বো, আমরা যখন পড়বো এল নিনো লা নিনো যখন পড়বো। তাও একবার ভালো করে বলে দিচ্ছি ব্যাপারটা কি। যে অক্ষরেখা বরাবর, তাহলে দাঘিমা রেখা বরাবর হচ্ছে দাঘিমা রেখা হয়ে গেল। এবার হচ্ছে অক্ষরেখা বরাবর, অক্ষরেখা বরাবর বা ল্যাটিটিউডাল, ল্যাটিটিউডাল ল্যাটিটিউডাল যে আমাদের সেলটা রয়েছে সেটাকে বলা হচ্ছে, বা সার্কুলেশন মডেল, সার্কুলেশন মডেল।
আচ্ছা, ল্যাটিটিউডাল সার্কুলেশন মডেল। এখানে আমার একটা জিনিস রয়েছে কি, ল্যাটিটিউড মানে কি? ল্যাটিটিউড মানে আগেই বললাম, ল্যাটিটিউড মানে হচ্ছে অক্ষরেখা। অক্ষরেখা কোন দিক থেকে কোন দিকে? অক্ষরেখা আছে এই দিক থেকে এইদিকে, অক্ষরেখা এই দিক থেকে এইদিকে, বোঝা গেল? অক্ষরেখা আছে এই দিক থেকে এইদিকে। তার মানে কি? তার মানে পশ্চিম থেকে পূর্ব দিকে বা পূর্ব থেকে পশ্চিম দিকে, যে কোনো একটা দিকে কি হবে, আমার সেলটা তৈরি হবে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা যেমন দেখলাম তিনটে সেল আমরা দেখলাম ট্রাইসেলুলার মডেলে, এখানে আমরা দেখতে পাবো কি নিরক্ষরেখা বরাবর আমরা একটা সেল দেখতে পাবো। নিরক্ষরেখা বরাবর সেল অনেকগুলো রয়েছে, কিন্তু মেইনলি আমরা নিরক্ষরেখা বরাবরই আমরা সেলগুলো দেখবো। নিরক্ষরেখা বরাবর যে সেলটা তৈরি হয় সেই সেলটাকে কি বলা হচ্ছে? সেই সেলটাকে বলা হয় ওয়ার্কার সার্কুলেশন। ওয়ার্কার সার্কুলেশন, এক সেকেন্ড, সার্কুলেশন, ওয়ার্কার সার্কুলেশন, বা এটাকে বলা হয় যে অক্ষরেখা বরাবর যখন আমার কি হচ্ছে, আমার যখন হচ্ছে তখন সেটাকে বলা হয় ওয়ার্কার সার্কুলেশন। তাহলে পরীক্ষায় কোশ্চেন আসতেই পারে, যখন আমার অ্যাটমসফিয়ারিক সার্কুলেশন হয় সেটাকে বলা হচ্ছে কি না, সেটাকে বলা হচ্ছে ট্রাইসেলুলার মডেল দ্বারা আমরা বোঝাই। এবার ট্রাইসেলুলার মডেল থেকে কোশ্চেন আসতে পারে কোন অক্ষরেখা কোন সেল হচ্ছে। আর যখন আমরা ল্যাটিটিউডাল সার্কুলেশন দেখাই তখন সেটা হচ্ছে কিনা ওয়ার্কার সার্কুলেশন। যেহেতু বিজ্ঞানী বিজ্ঞানী গিলবার্ট ওয়ার্কার, লিখে নিতে পারো, বিজ্ঞানী গিলবার্ট ওয়ার্কার, এক সেকেন্ড, গিলবার্ট ওয়াকার, ঠিক আছে, গিলবার্ট ওয়াকার এই এটা প্রথম দিয়েছিলেন, বা এই ধারণাটা প্রথম দিয়েছিলেন যে শুধুমাত্র দাঘিমা রেখা বরাবর নয়, অক্ষরেখা বরাবরও আমাদের কিন্তু বায়ুমণ্ডলীয় সঞ্চালন দেখা যায়। তো সেই তার নাম অনুসারে এটাকে বলা হয় ওয়াকার সার্কুলেশন। ঠিক আছে, ওয়াকার সার্কুলেশন। তো এই ওয়াকার সার্কুলেশন কেন তৈরি হয় তার কারণ রয়েছে। তার কারণ হচ্ছে ফার্স্ট ফার্স্ট কারণ, দাঁড়া এটা যদি আমি ছবিটা পাই তাহলে ভালো হবে, এক সেকেন্ড দাঁড়া, ছবিটা পেলে জিনিসটা ভালো হবে। ওয়াকার সার্কুলেশন, ওয়াকার, এক সেকেন্ড, সার্কুলে, এখানে ভালো ভালো ছবি দেওয়া আছে, এই ছবিটা হলে বুঝতে সুবিধা হবে, আর কিছু নয়। ঠিক আছে, কোনটা বোঝাবো কোনটা বোঝাবো কোনটা বোঝাবো, উম, হ্যাঁ এটাই। দেখি কি বলছে এটা, আমি একটা অন্য নেবো, ওপেন ইমেজ নিউটন। এ বাবা রে, এটা অনেক ছোট ছিল যদি, দাঁড়া দাঁড়া, দেখি কি আসছে, এটা বড় আসবে, হ্যাঁ এটা বড় আসছে। ঠিক আছে, এটা বড় করার কোনো জায়গা নেই, যাই হোক, হ্যাঁ আছে আছে, এই তো দেখ, এইটা হচ্ছে ওয়াকার সার্কুলেশনের জায়গা। ঠিক আছে, ওয়াকার সার্কুলেশনের জায়গা। হ্যাঁ, তার আগে এখানে ড্রয়িংটা আঁকি তাহলে ভালো বুঝতে পারবি। দেখ, আমাদের পৃথিবীব্যাপী আমি যেটা বলছিলাম যে পৃথিবীব্যাপী আমাদের কি রয়েছে, আমাদের নিরক্ষরেখা রয়েছে মাঝ বরাবর, উপর দিকে কর্কটক্রান্তি রেখা, নিচ দিকে মকরক্রান্তি রেখা। তাহলে এই নিরক্ষরেখা বরাবর আমাদের যে সার্কুলেশনটা হয়, নিরক্ষরেখা বরাবর, পুরো নিরক্ষরেখা বরাবর যে সার্কুলেশনটা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ওয়াকার সার্কুলেশন। আগেরগুলো আমরা কি দেখলাম? আগেরগুলো আমরা দেখলাম যে নিরক্ষ অঞ্চল থেকে কর্কটক্রান্তি রেখা, তারপর মকরক্রান্তি, তারপরে সমুদ্রবৃত্ত প্রদেশীয়, এইভাবে কিন্তু যাচ্ছে কোথায়, একদম পোল পর্যন্ত বা মেরু পর্যন্ত। এদিকেও সেম হচ্ছে, এরকম ভাবে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু এরকম ভাবে নয়, মানে এটা এটা নিজেও তো একটা অক্ষরেখা, নিরক্ষরেখা নিজেও একটা অক্ষরেখা। তাহলে নিরক্ষরেখা বরাবর সার্কুলেশনটা দেখাবো আমি, তখন তাকে আমি বলবো কি, তখন তাকে বলবো ওয়াকার সার্কুলেশন। বোঝা গেল? আচ্ছা, এখানে দেখ, এই নিচেরটা হচ্ছে, নিচেরটা কি, নিচেরটা হচ্ছে ইকুয়েটর। এই যে আমার কারসারটা দেখতে পাচ্ছিস, এই যে এইটা, এই যে কালো দাগ দেওয়া হয়েছে, এটা হচ্ছে ইকুয়েটর, মানে এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে নিরক্ষরেখা। এই নিরক্ষরেখা বরাবর এই যে সেলগুলো দেখতে পাচ্ছিস, এই যে সার্কুলেশন গুলো দেখতে পাচ্ছিস, এই সার্কুলেশন গুলো দেখতে পাচ্ছিস, ঠিক আছে, সার্কুলেশন দেখতে পাচ্ছিস, এইগুলোকে বলা হচ্ছে কি অক্ষরেখা বরাবর সঞ্চালন, বা বলতে পারিস ওয়াকার সার্কুলেশন। যেটা ইকুয়েটর বরাবর দেখা যায় সেটাকে বলা হয় ওয়াকার সার্কুলেশন। বুঝতে পারলি কেসটা? শুধুমাত্র ইকুয়েটর বরাবর এখানে দেখা যাবে। ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে ওয়াকার সার্কুলেশন। বল, এখানে কোনো সমস্যা থাকলে বল, এত যেটা পড়ালাম সেটা সমস্যা থাকলে বল, তারপর বাকিটা পড়াচ্ছি। দাঁড়া, জলটা খাওয়া যাক। এই বুঝতে কোনো সমস্যা আছে কি? আচ্ছা, সমস্যা মনে হচ্ছে নাই, যাই হোক।
সমস্যা থাকলে বলবি, আমি বুঝতে পারছি না আসলে। ঠিক আছে, দেখ ওয়াটার সার্কুলেশন যেটা, সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে ইকুইডর বরাবর। দুটো কারণ রয়েছে, সেই কারণগুলো আমাকে জানতে হবে ফার্স্ট, যে ওয়াটার সার্কুলেশন কেন হচ্ছে, কেন নিরক্ষরেখা বরাবর সার্কুলেশন হচ্ছে। নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। আমরা যেমন দেখলাম দ্রাঘিমা রেখা বরাবর যেমন সার্কুলেশন হচ্ছে, তার কারণ রয়েছে, বিভিন্ন কারণের জন্য হচ্ছে আমরা দেখলাম। সেরকমই এখানেও কিন্তু কিছু কারণ রয়েছে। ফার্স্ট কারণ কি না, ফার্স্ট কারণ হচ্ছে যে আমাদের এবং ল্যান্ড এবং কি রয়েছে, ল্যান্ড এবং ওয়াটার মাস বলতে পারিস, বা ল্যান্ড এবং ওসিয়ান বলতে পারিস, যাই বল না কেন, মোটামুটি তুই বুঝলেই হলো যে ল্যান্ড এবং ওসিয়ানের যে ডিস্ট্রিবিউশন, ঠিক আছে। বা বাংলা যদি বলিস তাহলে বলতে পারিস যে জলভাগ এবং স্থলভাগের যে বন্টন, জলভাগ ও স্থলভাগের বন্টন, বলা ভালো অসম বন্টন। অসম বন্টন মানে কি, সব জায়গায় সমান নয়, অসম বন্টন, ঠিক আছে। জলভাগ এবং স্থলভাগের অসম বন্টন হচ্ছে ফার্স্ট কারণ আমাদের ওয়াটার সার্কুলেশন হওয়ার জন্য, ফার্স্ট কারণ। তার মানে কি, এখানে কি রয়েছে ব্যাপারটা কি আমাকে একটু জানতে হবে। দেখ এবারে এই যে ডিস্ট্রিবিউশন জলভাগ এবং স্থলভাগের অসম বন্টন, এখানে কি রয়েছে না, আমরা জানি যে নিরক্ষরেখা বরাবর কি রয়েছে, এখানে ছবিটা দেখ বুঝতে পারবি। এই যে এই জায়গাগুলো হচ্ছে কন্টিনেন্ট, এই যে যেগুলো দেখ ছবিগুলো আঁকা হয়েছে, দেখ ভালো করে বুঝতে পারবি। দেখ এটা হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের কি, এটা যে দক্ষিণ আমেরিকা, এটা উত্তর আমেরিকা, এটা অস্ট্রেলিয়া, দেখতে পাচ্ছিস। এখানে আমাদের ইন্ডিয়া রয়েছে, এখানে আফ্রিকা রয়েছে। দেখ এই যে কালার করা রয়েছে, এগুলো হচ্ছে সব কি না, এগুলো সবই হচ্ছে একটা একটা কন্টিনেন্ট, ঠিক আছে। আর মাঝের গুলো সবই ওসিয়ান, ঠিক আছে। মানে ম্যাপটাকে সুই দিয়েছে আর কি, টেবিলের উপর সুই দেওয়ার পর যেমন হয় সেরকম দেখাচ্ছে দেখ ম্যাপটা, ঠিক আছে, এই ম্যাপটা। আর তার উপরে ছবিটা আঁকা হয়েছে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে কি রয়েছে না, এই যে অসম বন্টন মানে কি, স্থলভাগ এবং জলভাগের অসম বন্টন রয়েছে, তার মানে কি, মানে মানেটা হচ্ছে দেখ এখানে জলভাগ রয়েছে, আবার কি না এখানে একটু স্থলভাগ, আবার জলভাগ, আবার স্থলভাগ, এইরকম ব্যাপারটা রয়েছে বলে কি হচ্ছে না, এইরকম ব্যাপারটা রয়েছে বলে আমাদের কিন্তু এই ওয়াটার সার্কুলেশনটা তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে, তার কারণ সেই প্রথম দিন বলেছিলাম একটা কথা, সেটা কি না, সেটা বলেছিলাম যে জল এবং স্থল এই দুটোর কিন্তু স্পেসিফিক হিট, বা যেটাকে আমরা বলে থাকি দুটোর যে উষ্ণতা গ্রহণ করার ক্ষমতা এবং ছাড়ার ক্ষমতা, দুটো কিন্তু আলাদা, ডিফারেন্ট। হিট, স্পেসিফিক হিটের বাংলা হচ্ছে কি, বাংলা রে স্পেসিফিক হিটের কি বাংলা আমিও জানি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি বলা হয়, ঠিক আছে। স্পেসিফিক হিট ক্যাপাসিটি আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ঠিক আছে। স্পেসিফিক হিট ক্যাপাসিটি, স্পেসিফিক হিট ক্যাপাসিটি মানে হচ্ছে যে কোন একটা জলকে গরম করলে মানে কত তাড়াতাড়ি গরম হচ্ছে, আর একটা স্থলভাগকে গরম করলে কত তাড়াতাড়ি গরম হচ্ছে, ঠিক আছে। এই দুটোর যে ক্ষমতা, এই ক্ষমতা দুজনকার আলাদা, এটাকে বলা হয় স্পেসিফিক হিট ক্যাপাসিটি, ঠিক আছে। আচ্ছা, স্পেসিফিক হিট ক্যাপাসিটি দুজনের আলাদা হওয়ার জন্য কি হয়, জলভাগ কি হয় না, জলভাগ আমরা জানি যে খুব ধীরে ধীরে উষ্ণ হয়, খুব ধীরে ধীরে শীতল হয়। স্থলভাগ খুব দ্রুত উষ্ণ হয় এবং খুব দ্রুত কিন্তু শীতল হয়। মানে স্থলভাগটা হচ্ছে ওই মেয়েদের মতো আর কি, ঠিক আছে, খুব দ্রুত কিন্তু রেগে যাবে, আবার মানে থামানোরও কিন্তু অনেক কায়দা আছে, থামিয়ে যাবে, ঠিক আছে, তাদের থেমে যাবে। কিন্তু জলভাগ হচ্ছে ছেলেদের মতো, এমনিতে রাগ নাই, যদি রেগে যায় তাহলে কিন্তু থামানো খুব মুশকিল। তাহলে এই জিনিসটা হচ্ছে ব্যাপারটা, যার ফলে কি হচ্ছে না, যার ফলে দুটো জায়গাতে আমার কি তৈরি হচ্ছে, ডিফারেন্ট আমার প্রেসার তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে, এগুলো পড়িয়েছিলাম, ডিফারেন্ট প্রেসার তৈরি হচ্ছে, ডিফারেন্ট চাপ তৈরি হচ্ছে। কেন, কারণ জলভাগটা যখন ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে, তখন কি স্থলভাগটা কিন্তু উত্তপ্ত হয়ে গেছে। আর স্থলভাগ যখনই উত্তপ্ত হয়ে যাচ্ছে, তখনই সেখানে কি তৈরি হচ্ছে, সেখানে আমার বাতাস হালকা হয়ে যাচ্ছে, হালকা হওয়ার জন্য সেখানে আমার নিম্নচাপ বা লো প্রেসার তৈরি হয়ে যাচ্ছে অলরেডি। কিন্তু তখনও জলভাগটা কিন্তু গরম হয়নি, জলভাগটা কি রয়েছে, তখন কিন্তু উচ্চচাপ রয়েছে, ঠিক আছে। আবার যখন জলভাগ ঠান্ডা হচ্ছে আস্তে আস্তে, স্থলভাগ কিন্তু তখন অলরেডি ঠান্ডা হয়ে গেছে। আর ঠান্ডা হয়ে যায় মানে কি, বাতাস ভারী হবে, আর বাতাস ভারী হওয়া মানে উচ্চচাপ হবে। কিন্তু জলভাগ তখনও কিন্তু কি হয়নি, তখনও ঠান্ডা হয়নি, তার মানে কি গরম রয়েছে, তার জলভাগটা তখন নিম্নচাপ। তাহলে এই যে ডিফারেন্ট একটা ক্যারেক্টারিস্টিক রয়েছে দুজনের মধ্যে, তার জন্য কি হচ্ছে না, তার জন্য এই সেলটা আমার কি তৈরি হচ্ছে, সেলটা আমার তৈরি হচ্ছে, ঠিক আছে। এই সেলটা আমার কি হচ্ছে, সেলটা আমার তৈরি হচ্ছে, সেটা এইখান থেকে ভালো করে বুঝতে পারবি তারা, ছবিটা দেখে। দেখ, হ্যাঁ, কি হচ্ছে না, ফার্স্টে কি হচ্ছে দেখ, জিনিসটা দেখ, এই সেলটা কেন তৈরি হচ্ছে সেটাকে দেখ। এই জলভাগটা কি হচ্ছে না, নিরক্ষীয় অঞ্চল, যেহেতু নিরক্ষীয় অঞ্চল মানে সারা বছর ধরে লম্বভাবে কিরণ দিচ্ছে, ঠিক আছে। এই স্থলভাগটা কি হচ্ছে না, স্থলভাগটা নিম্নচাপ তৈরি হচ্ছে। কেন, কারণ স্থলভাগটা তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে যায়, গরম হয়ে যায়। স্থলভাগটা তাড়াতাড়ি উত্তপ্ত হয়ে গরম হয়ে যাওয়ার জন্য সেটা নিম্নচাপ তৈরি হচ্ছে, ঠিক আছে। নিম্নচাপ তৈরি হওয়ার জন্য কি হচ্ছে না, নিম্নচাপ তৈরি হচ্ছে, এবং জলভাগটা কিন্তু তখনও কি হয়নি, উত্তপ্ত হয়নি, মানে ঠান্ডা রয়েছে, তার জন্য সেখানে উচ্চচাপ তৈরি হচ্ছে। তাহলে স্থলভাগে নিম্নচাপ, জলভাগে উচ্চচাপ।
তাহলে বাতাসটা কোন দিক থেকে কোন দিকে যাবে? বাতাসটা জলভাগ থেকে স্থলভাগের দিকে যাবে। তাহলে এই যে এই দেখ এই লাইনটা দেখ, জলভাগ থেকে স্থলভাগ। আবার এখানেও দেখ জলভাগ থেকে স্থলভাগের দিকে গেছে, ঠিক আছে। তাহলে জলভাগ দিয়ে বাতাসটা যাচ্ছে। এবারে কি হচ্ছে না, এবারে এই যে বাতাসটা যাচ্ছে, এই বাতাসটা হালকা হয়ে গেছে, স্থলভাগে বাতাসটা ওই উঠে যাচ্ছে, সেখানে ঘনীভবন প্রক্রিয়ায় বৃষ্টিপাত ঘটাচ্ছে, সেই লিন তাপটা আবার কি করছে, এই বাতাসটা দুদিকে ছিটকাই দিচ্ছে, মানে দুদিকে এদিকে ফাবড়িয়ে দিচ্ছে, এদিকে একে স্যার করে দিচ্ছে, এদিকেও একে স্যার করে দিচ্ছে। আবার সেই বাতাসটা কি হচ্ছে না, সেই বাতাসটা যখন স্থলভাগের উপর দিয়ে যাচ্ছে, সেই স্থলভাগে যখন ঠান্ডা হয়ে গেছে স্থলভাগ, সেই স্থলভাগটা ঠান্ডা হয়ে যাওয়ার জন্য সেই বাতাসটা ভারী হয়ে যাচ্ছে, দিয়ে বসে যাচ্ছে, দিয়ে একটা সার্কুলেশন তৈরি করছে। কি বললাম ফার্স্ট, একটু ভালো করে বলে দিন। দেখ ফার্স্ট কি বললাম, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল। নিরক্ষীয় অঞ্চলের জন্য এখানে কি হচ্ছে, সারা বছর ধরে বাতাস লম্বভাবে কিরণ দেয়। বাতাস লম্বভাবে কিরণ দেওয়ার জন্য স্থলভাগ খুব দ্রুত উত্তপ্ত হয়। দ্রুত উত্তপ্ত হওয়ার জন্য বাতাস এখানে হালকা, হালকা হওয়ার জন্য বাতাস ঊর্ধ্বমুখী, ঊর্ধ্বমুখী হওয়ার জন্য বাতাস এখানে নিম্নচাপ দেখা যায়। বোঝা গেল ফার্স্ট একটা জায়গা। সেখানে হচ্ছে কিনা এখানে জলভাগ, নিরক্ষীয় অঞ্চলে যে জল মহাসাগর রয়েছে সেখানেও উত্তপ্ত হচ্ছে, কিন্তু ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে, যার জন্য সেখানে তুলনামূলকভাবে ঠান্ডা রয়েছে, সেজন্য উচ্চচাপ তৈরি হচ্ছে। তাহলে স্থলভাগে নিম্নচাপ, জলভাগে উচ্চচাপ। তার জন্য কি হবে, তার জন্য জলভাগ থেকে স্থলভাগের দিকে বাতাসটা আস্তে আস্তে বইতে শুরু করবে, ঠিক আছে। বাতাসটা কি হবে, অনুভূমি বইতে শুরু করবে। এবারে এই যে বাতাসটা রয়েছে স্থলভাগের দিয়ে যে বাতাসটা যাচ্ছে, সেই বাতাসটা কি হবে, সেই বাতাসটা আবার গরম হয়ে উপর দিকে উঠে যাবে। উঠে কি হবে, সেখানে মেঘ বৃষ্টিপাত হবে। বৃষ্টিপাত হওয়ার ফলে কি হবে, সেখানে ঘনীভবনের লিন তাপ ত্যাগ করবে। এই লিন তাপ কি হবে, এই লিন তাপ কিন্তু বাতাসটাকে, এই যে দুদিকে বাতাসটাকে তারা কিন্তু ছিটকে দেবে উপর দিকে, ঠিক আছে। এই দুদিকে স্যার করে দেবে। একটা যাবে পূর্ব দিকে, কারণ নিরক্ষরেখা, এই দিকটা পূর্ব দিকে, এই দিকটা পশ্চিম দিক, তাহলে পশ্চিম দিকে ঠেলে দেবে, আবার কিছুটা পূর্ব দিকে ঠেলে দেবে, ঠিক আছে। এবার পূর্ব দিকে এবং পশ্চিম দিকে ঠেলার ফলে কি হবে, সেটা আস্তে আস্তে এই দুটো জায়গাতে ভারী হয়ে নামতে থাকবে, ঠিক আছে। এইদিকে আবার সেম হবে, ভারী হয়ে নামতে থাকবে, দিয়ে আবার সেই বাতাসটা আবার ওই জলভাগ দিয়ে স্থলভাগ হয়ে যাবে, এইভাবে একটা সার্কুলেশন তৈরি করছে। এইদিকে একটা সার্কুলেশন তৈরি করছে। তো এই যে সার্কুলেশনটা তৈরি করছে, এটাকে বলা হচ্ছে ওয়াকার সার্কুলেশন। তাহলে কি কারণে হলো, জলভাগ এবং স্থলভাগের অসম বন্টনের জন্য এই জিনিসটা তৈরি হলো। তাহলে ওয়াকার সার্কুলেশন তৈরির ফার্স্ট কারণ কি বললাম, জলভাগ এবং স্থলভাগের অসম বন্টন। আর একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে সমুদ্র স্রোত বা ওসিয়ান কারেন্ট। সমুদ্র এবং ওসিয়ান কারেন্ট কিভাবে নির্ভর করছে, এই জিনিসটা সেম জিনিস। স্রোত এবং ওসিয়ান কারেন্টটাও সেম ভাবেই কিন্তু ইম্প্যাক্ট ফেলে। সমুদ্র স্রোত বা ওসিয়ান কারেন্ট এই দুটো কারণের জন্য মেইনলি আমাদের ওয়াকার সার্কুলেশনটা কাজ করে। ওসিয়ান কারেন্ট তোরা পড়েছিস যে বিভিন্ন ধরনের কারেন্ট হয়, তার মধ্যে মেইন দুটো কারেন্ট হচ্ছে কি, একটা হচ্ছে উষ্ণ স্রোত, বা যেটাকে বলা হয় কিনা, যেটাকে বলা হয় ওয়ার্ম ওসিয়ান কারেন্ট, ঠিক আছে। ওয়ার্ম ওসিয়ান কারেন্ট। আর একটা হচ্ছে শীতল স্রোত বা বা কোল্ড কোল্ড। তাহলে ওয়ার্ম আর কোল্ড দুটো ধরনের আমরা স্রোত দেখতে পাই। এবারে এই উষ্ণ স্রোত যে অঞ্চলের মধ্য দিয়ে যাবে, সেখানকার কি হবে, জলভাগের উষ্ণতা বাড়িয়ে দেবে। জলভাগের উষ্ণতা যদি বাড়িয়ে দেয়, সেখানকার বাতাসের উষ্ণতাও বাড়িয়ে দেবে। বাতাসের উষ্ণতা যদি বাড়িয়ে দেয়, বাতাস সেখানে হালকা হবে। বাতাস যদি হালকা হয়, বাতাস উপর দিকে উঠতে শুরু করবে। বাতাস যদি উপর দিকে উঠতে শুরু করে, বাতাসের মধ্যে বেশি যদি জলীয় বাষ্প থাকে, সেখানে বৃষ্টিপাত হবে। আর শীতল বাতাস যদি যাবে, সেখানে কি হবে, সেখানে শীতল বাতাস যেখানে যাবে বা শীতল স্রোত যেখানে যাবে, বাতাসটাকে ঠান্ডা করে দেবে। যার ফলে কি হবে, সেখানে শুষ্ক ভাব তৈরি হবে, সেখানে বাতাস কি হবে, ঠান্ডা হবে, শুষ্ক হবে। শীতল বাতাস মানে কি, ভারী, তাহলে সবসময় নিচ দিকে নামার চেষ্টা করবে। তাহলে এইভাবেও কিন্তু কি তৈরি হয়, একটা ওয়াকার সার্কুলেশন তৈরি হতে পারে। তাহলে এই দুটো হচ্ছে মেন কারণ কি জন্য, ওয়াকার সার্কুলেশন তৈরির জন্য। এবারে এই ওয়াকার সার্কুলেশনের দুটো ফেজ রয়েছে। একটাকে বলা হয় নিউট্রাল ফেজ, বা যেটাকে বলা হয় কি না, যেটাকে বলা হয় হাই ফেজ। এটা অনেক সময় বলা হয় হাই ফেজ বা নিউট্রাল ফেজ, ঠিক আছে। দুটো ফেজ রয়েছে, একটা হচ্ছে নিউট্রাল ফেজ মানে যখন স্বাভাবিক অবস্থা, এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা নিউট্রাল ফেজ। আর দুই হচ্ছে কি না, দুই হচ্ছে প্যাসিভ ফেজ বা যেটাকে বলে নিষ্ক্রিয় অবস্থা বলা হয় আর কি, লো ফেজ বা নিষ্ক্রিয় অবস্থা বলা হয় থাকে, এটাকে লো ফেজ বা প্যাসিভ ফেজ, ঠিক আছে, এটা বলা হয়। এই দুটো জিনিস পড়বো কখন, এই দুটো জিনিস ভালো করে আমরা বুঝতে পারবো তখনই, যখন আমার কি হবে, যখন আমরা এল নিনো লা নিনোটা ভালো করে বুঝবো, তখনই আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা কি পড়াবো, নেক্সট ক্লাসে আমরা এল নিনো লা নিনোর জায়গাটা ভালো করে পড়াবো, এছাড়াও এনসোর জায়গাটা পড়াবো, ঠিক আছে। এবং এল নিনো লা নিনো বুঝতে পারলে তবেই আমরা মনসুনটা ভালো করে বুঝতে পারবো। হ্যাঁ, তার আগে জেট স্ট্রিমটা পড়াবো, ঠিক আছে, তার আগে জেট স্ট্রিমটা পড়াবো, পরের দিনে হয়তো জেট স্ট্রিমটা পড়াবো, তার সাথে এই এল নিনো লা নিনো জায়গাটা যদি কভার করতে পারি, তাহলে এল নিনো লা নিনোটা করে দেবো, ঠিক আছে, তারপর মনসুনটা করাবো। বুঝতে পারলি? তাহলে এই হচ্ছে জায়গা। এইখান থেকে যদি কোনো সমস্যা থাকে বল, আর যদি সমস্যা না থাকে তাহলে বলার দরকার নেই, ঠিক আছে। এখানে যদি কোনো সমস্যা, কোনো কোশ্চেন, নির্দ্বিধায় বলতে পারিস, কোনো চাপ নাই, ঠিক আছে, নির্দ্বিধায় বলতে পারিস। কারণ এরকম না বোঝানো গেলে, মানে এরকম না বোঝালে তোর কিন্তু নেট কোয়ালিফাই করা চাপ, ঠিক আছে।